একজনে যদি বলে যে ওই ঘরের ভিতরে আগুন লাগাই দিয়ে তুই কি তাই দিয়ে এসে বলবি যে দিয়ে আইসি, আমি বললাম তাহলে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? আম্মুর এই কথা বলতেছে। উনি বললো উনি আসলে আমি থাকবো না। বললাম কিসের জন্য থাকবেন না? কই না বলবে জামাই এরকম সেরকম, তোমার জামাই বয়স এত এসব বলতেছে। এর মধ্যে আমার খালু যে কথা বললো 12টার সময়, রাত 3টা বাজে। কে রয়েছে আমার সঙ্গে? চলুন একটু পরিচিত হই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মায়া আক্তার। মোহাম্মদ মায়া আক্তার। আচ্ছা, ডাক নাম মায়া। হ্যাঁ। আচ্ছা, বয়স কত এই মুহূর্তে? বয়স এই মুহূর্তে রানিং এ 19 চলতেছে। 19 চলছে। আপনি আছেন কোথায়? আমি এখন বর্তমান আছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ আছেন। আর জেলা আপনার? আর আমার বাবার বাড়ি বা যেখানে আমার জন্ম এখানে হচ্ছে গাইবান্ধা ডিস্ট্রিক্টে আমার জন্ম। গাইবান্ধাতে আপনার জন্ম, কিন্তু আপনি নারায়ণগঞ্জ এখন থাকছেন। নারায়ণগঞ্জ এখন বর্তমান আছি। 19 বছরের মায়া আজকে তার জীবনের গল্প এখানে বলতে এসেছে, নিশ্চয়ই আমরা শুনবো। জি বলুন, যেখান থেকে মনে পড়ে আপনার শৈশব থেকে শুনি। ছোটবেলা থেকেই যখন আব্বু আম্মুর যখন বিয়ে হয়ে যায়, তখন বিয়ের পর আমার এক বোন জন্ম হয়। তো এই বোন জন্ম হওয়ার পর ওই বোনের হচ্ছে এখন জানি না যে জীবিতই হয়েছে না মৃত্যুই হয়েছে। তো এসব তো আব্বু আম্মুর কাছ থেকে শুনছি। তো তখন আমার ফুপু, ছোট ফুপু, আমার জেঠো জেঠাই, আব্বু, এমনকি আব্বুও বলতো আমার আম্মুকে যে তোর কখনো বাচ্চা হবে না, তোর পেটে করে নিয়ে বেড়াইতে পারবি, কখনো কোলে নিতে পারবি না। আমার আব্বু বলতো এবং আমার চাচা চাচি ফুপুরা এরা সবাই বলতো। তো পরে আম্মু বা আব্বু সবাই মিলে অনেক তাবিজ বা অনেক কিছু মানত ছানত করে পরে আমার জন্ম হয়। এরপর আপনি প্রথম সন্তান? হ্যাঁ, আমি এখন বর্তমান প্রথম সন্তান। তো পরে অনেক আদরেই থাকি, কিছুদিন অনেক আদরে থাকান। এরপর দেখি প্রায় প্রায় আব্বু আম্মুর দ্বন্দ্ব লাগে। এর আগে একটা কথা ভুলে গেলাম, এর আগে হচ্ছে আমার আব্বু, আমার দাদু আর হচ্ছে আমার দাদি দুজনে আব্বুকে একটু সম্পত্তি বেশি দিয়ে গেছে, জমা জমি বেশি দিচ্ছে। আর আমার ছোট ফুপিদের জায়গাও আব্বু লিখে নিছে। আমার জেঠোদেরকে বলছিল যে তোমরা কেউ নিবা নাকি, তখন বলছে যে আমার কাছে টাকা নাই, তুই নিলে নে। আব্বু নিছে। এখন এই নিয়ে আব্বুর সাথে শত্রুতা আমার জেঠোরা চাচারা সবাই। এরপর আব্বুর একবার আমি যখন ছোট ছিলাম তখন আব্বুকে মাইরা আব্বুর মাথা ফাটায় দেয়। আব্বুর প্রায় সারা রাত্রি জ্ঞান ছিল না, ফজরের আজানের সময় জ্ঞান হয়। তো এরপর আব্বুকে নিয়ে গেছে, আমার নানার বাড়ি ছিল পাশাপাশি, 5 মিনিট লাগবে আমার নানার বাড়িতে যাইতে। তো আমার নানা নানি শুনছে, শোনার পর আব্বুরে নিয়ে গেছে, নিয়ে যায় ওখানে ওষুধপাতি করছে, নানা চিকিৎসা করছে, আম্মুকে সহ আমাকে সহ নিয়ে গেছে। আমি তখন ছোট, আর আমি ছোট থেকে আমার এক ছোট খালা ছিল, উনি তখন অবিবাহিত ছিল। উনি আমাকে সবসময় আর কি, ওনাকে জানতাম উনি আমার মা, ওনাকে মা বলে বলতাম। তো ওই খালা আমাকে সবসময় নিয়ে যাইতো, যা খাওয়ানোর দরকার তাই খাওয়াইতো। আর কখনো যদি কানতাম তখন নিয়ে এসে আম্মুর কাছে দুধ খাওয়াই নিয়ে যাইতো। এটা কে ছিল আপনার? এটা আমার ছোট খালা ছিল। তো পরে এমন করে দিনকাল যায়। এরপর ভালো হয়ে গেল। আবার যখন ওই যে আব্বুর মাথা ফাটাই দিল, আব্বু তখন কেস করানোর পর আমার জেঠো চাচা সবার গরু ছাগল হাঁস মুরগি সব আছে, কেস করছে। আব্বু একটু সুস্থ হয়েছে হওয়ার পর এখন যখন পুলিশ আসবে ওরা সবাই ভয়ে পালাই গেছে, শ্বশুর বাড়ি ইর বাড়ি সবাই পালাই গেছে আমার জেঠো চাচারা। পরে আব্বু আবার কি করে, আব্বুই কেস দিল, আব্বুই আবার ওদের গরু ছাগল পাহারা দেয়, চোরে যেন না নিয়ে যায়। চোরে যেন না নিয়ে যায় এজন্য পাহারা দেয়। দেওয়ানোর পর কিছুদিন পর ভালো হয়ে গেল, ওদের সাথে মীমাংসা হয়ে গেল। হওয়ার পর এখন ভালোই চলতেছে। এর মধ্যে আবার আমার ছোট ফুপু আছে। ছোট ফুপু দেখি জানি না কি কারণে ছোট ফুপু আসলেই আব্বু আম্মুর সাথে মারামারি শুরু করে দেয়। আমি শুধু খেয়াল করে যাচ্ছি কি ব্যাপার, ফুপু আজকে আসে, যদি সকালে আসে আব্বু সকালেই মারবে, নয়তো রাত্রে মারবে। আর যদি রাতটা মিস হয় পরের দিন সকালবেলা মিস নেই আম্মুর, পরে মারতো। আমি শুধু দেখতামই। প্রায় 5-10 দিন, 1 সপ্তাহ পর পর কি 2-3 দিন পর পর ফুপু আসতো, বাড়ির কাছে বিয়ে হয়েছে, ফুপু আসলে আপনার মা মারতো। আমার আব্বু আবার আম্মুকে ধরে মারতো। অথচ আমার আম্মুই আমার ফুপুদেরকে সবাইকে সম্মান করতো, সবাইকে খাওয়ান দাওয়ান সব করাইতো, মেহমান হিসাবে যতটুকু সম্মান করার দরকার করাইতো। এখন নিজে খাক না খাক অধিক সম্মান করতো, জানে আব্বু এমন, এই জন্য। তো পরে আব্বু এরপর থেকে আব্বু এখন কাজকর্ম করে ঠিকই, আর আমার আম্মু সাথে মারামারি করে, খাওয়ান দাওয়ান ঠিক দেয় না আম্মুকে, এরপরে মারামারি করে, যতটুকু দেওয়ার দরকার দেয়, আর বাকি টাকা কি করে জানি না। তো
ওই যে আমার ফুফুর কাছে যেদিনই কাজ করে আসুক আর কিছু করুক আমার ফুফুর কাছে যাবে, যাইয়া ওখানে টাকা দেয় না কি করে তা জানি না, আইসায় মারামারি শুরু করবে, ফুফুর বাড়িতে গেলে মারামারি শুরু করে। তো এইসব দেখেই আসতেছি, আস্তে আস্তে যত বড় হই ততই খালি ওই কথাটাই মনে পড়ে যে আম্মুকে কিসের জন্য মারে, বুঝি নাই। মনের ভিতরে এটা একটা সন্দেহ যায় কিসের জন্য আব্বু আম্মুক মারে। একদিন হলো ইতে গেছি, আম্মু বলছে তোর কাছে আমি থাকবোই না, দেখি বাচ্চারে ফেলাই যাব না, আমি গেলে আবার তোর সবগুলা মিলে আমার বাচ্চারে মাইরা ফেলায় না কি করে। পরে একদিন রাজশাহীতে গেলাম রাগ করে, আব্বুর সাথে রাগ করে এ মারামারি নিয়ে। হ্যাঁ রাজশাহী গেলাম, মানে রাগ করে গেলাম, ওখানে আমার আবার ওই যে ফুপু আছে, এই ফুপুর মেয়েরা সবাই ওখানে আছে। তো ওখানে যখন গেলাম, যাওয়ানোর পর থাকলাম 1 মাসের মতো থাকলাম, থাইকা না আব্বুর সাথে কথা বললে আবার সম্পর্কটা ঠিক হয়ে গেল, চলে আসলাম। আসানোর পর আবার ঠিক হয়ে চলতেছে। আমি আবার ক্লাস 6 এ ভর্তি হলাম মাদ্রাসায়। আমার ভাই ছিল না, আমরা ছিলাম 4 বোন, আমি সবার বড়। তো আমি ভাই বানাইলাম এক ছেলেকে, নাম ছিল রাজু। আমি ভাই বানালাম, বললাম, আর ছেলেটা অনেক ভালো ছিল, কথাবার্তা ভালোই লাগতো আমার। আমি বলতাম সবসময় ভাইয়া করে রাখতাম আর বলতাম আপনি আমার ভাইয়ের মতো, হ্যাঁ আপনি আমার ভাই হবেন, ঠিক আছে। কিছুদিন পরে একদিন পরীক্ষার সময়, আমার 6 এ পরীক্ষার সময় জ্যামিতি বক্স নিয়ে গেছি। এই জ্যামিতি বক্স উনি নিয়ে ওনার পরীক্ষা সব একটা হল বানাইছে, এই হলে পরীক্ষা হচ্ছে। উনি আমার পাশের সিটে ওই জ্যামিতি বক্স নিয়ে, ওনার সাথে কেমন জানি একটা সম্পর্ক হয়ে গেল। উনি সবাইকে বলে যে ওটা তোর ভাবি কি, ওর সাথে আমি প্রেম করি। আমি কই ছি, আপনাকে না আমি ভাই বলে বললাম আর আপনি আমাকে এসব করে সবার সামনে ব্ল্যাকমেল করতেছেন, সবাই বলতেছে এসব কথা। তো উনি তারপরে দেখলাম যে না এমনি কথাবার্তা বলি, তারপরে সম্পর্ক আছে, কথাবার্তা ভাই হিসাবেই আমি কথাবার্তা বলি। ও জানি না ও ভালোবাসে, যে প্রেমের সম্পর্ক যেটা, ও আমাকে বিয়ে করতে চায়, সেই প্রেম করবে সবাইকে বলে। তারপর কিছুদিন পর ওই আমাকে একটা চিঠি দিচ্ছে। আমি আবার আরেক মাদ্রাসার ভিত্তে করতে যাই, আরবি সাবজেক্ট পড়তে যাই আর কোরআন শরীফ পড়তে যাই। তখন ও আমাকে একটা চিঠি দিচ্ছে ওই হুজুরের কাছে, হুজুরের নাম ছিল ওবায়দুল। তো ওই হুজুর লম্বা চূড়া অনেক ছিল আর বয়সে অনেক সিনিয়র। আমার বয়স তখন কেবল 15 বছর না 14 বছর, আর ওনার মনে হয় 25-26 বছর হবে। তো ওই হুজুর তখন ওই রাজু ভাই একটা চিঠি দিচ্ছে, আর হুজুরে ওই চিঠিটা উল্টা পাল্টা করে লিখছে, লিখছে আমি লিখতে আসি, লিখছে তোমার লিখতে কি কি সব ভুল করে লিখে বলে, মায়া তোমাকে না এই যে রাজু একটা জিনিস দিছে। আমি বললাম কি জিনিস? রাজু ছিল যাকে আমি ভাই বানাইছিলাম। তো একটা জিনিস দিচ্ছে। আপনাকে চিঠিটা আপনার কাছে? ওই ওবায়দুল হুজুরে নিয়ে আসছে, যে হুজুরের কাছে হ্যাঁ পড়ি। তো ওই হুজুরে আবার আয়না দিচ্ছে। তো আমি দেখছো কেমন লেখা, ছিচ্ছি ক্লাস 10 একটা ছেলে পড়ে, এর হাতের লেখা দেখছো, আমি লিখতে আসি লিখেছি, এসব কোন ছেলে হলো কিছু লিখতেই পারে না। আমিও বললাম ছি, এটা কোনো লেখা হলো, আমি লিখতে আসি লেখে কি সব লেখা, দেখি মূর্খ তো ভালো আছে, সামনেই বললাম। বলে পরে আমি চলে গেলাম ওখান থেকে। না আমার ওই হুজুরেরও ভাবসাব ভালো লাগতেছে না। আমাকে বলে দেখো মায়া তোমাকে না আমার খুব ভালো লাগে, তুমি আমি কইছি আপনি না বিয়ে করছেন, আপনার না বাচ্চা আছে, আর আপনি আমার কত সিনিয়র আর আমি আপনার জুনিয়র কত বছরের। তো হুজুর বলতো সমস্যা নেই। আমি বলতাম না এটা তো কখনোই হয় না। পরে আশেপাশে যাইতো আর বলতো যে আমি মায়াকে বিয়ে করবো, সবাই জানতো ওনার বউ আছে, উনি অন্যখান থেকে চলে আসছে হুজুর, আর ওনার বউ আছে ওনার বাড়িতে গ্রামে। তো এরপর যখন পড়াইতে একদিন হুজুরে আমারে বলতেছে আমার বউ না দেখো ছবি, লবণের বস্তা, এটা আটার বস্তা, এটা আমি দেখতেই পারি না, জানো মায়া তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি বলতাম ভালো লাগে, সমস্যা কি, ভালো তো লাগতেই পারে সবাইরে, তোমার কথাবার্তা। তখন আপনার বয়স কত? তখন আমি ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়ি, আর ওনার বয়স প্রায় 26 থেকে 27 হবে, এর বেশি হবে। তো পরে উনি আমাকে সব বলতেছে, আমি কিছু না মনে করে আমি ওনার কাছ থেকে পড়াই ছাইড়া দিলাম, যা পড়বই না, যেহেতু এত ডিস্টার্ব করে, রেগুলার রাস্তায় দাঁড়াইয়া এভাবে কথা বলে, মানুষ তো খারাপ বলবে, মানুষ তো সন্দেহ করবে। তো পরে যখন আমি যাই মাদ্রাসায় যাই ঠিকই, আমি যে মাদ্রাসায় ভর্তি হয়েছি ক্লাস 7 এ পড়ি, তখন আমি ঠিক হয়ে যাওয়া আসা করি, আর ওনার কাছে প্রাইভেট সাইরা দিলাম। আর ওই কোরআন শরীফ পড়া ওনার কাছ থেকে সাইরা দিয়ে আমি ওখান থেকে শুনলাম যে আমি মাদ্রাসায় ঠিক মতো যাওয়া আসা করি। তো এভাবে অনেকদিন গেল। আবার এই রাজু ভাইয়া আমার সাথে আবার এভাবে কথা বলতেছে কন্টিনিউ, যে আমি আবার কথা বলতেছি ওর সাথে ভাই হিসাবে, ওই জানি না কি হিসাবে কথা বলতেছে। তো
তো পরে আবার আমার এক বোনের ননদ এই দেবর ছিল, ও আবার ওই স্কুলে পড়ে, ওই মাদ্রাসায় পড়ে। ও আবার শুরু করলো আমি মায়াকে বিয়ে করব, মায়াকে আমার খুব ভালো লাগে, সে অনেক কথা বলতো। তো আমি এসব কেয়ার করতাম না, আর কানও দিতাম না, জায়গা কে কি বলে বলুক। আমি ঠিক ওই স্কুলে মাদ্রাসায় যাওয়া আসা করতাম। মাদ্রাসায় যাওয়া আসা করানোর পর না এখানে দেখতেছি এসব ভালো লাগতেছে না। এসএসসি পরীক্ষা দেওয়ানোর পরে কিছুদিন পরে আবার যখন ইন্টারে ভর্তি হইলাম তখন আবার ঢাকা চলে আসলাম। আব্বু আবার কাজে গেছে, এরপর ঢাকা চলে আসলাম। আম্মু নানির কাছ থেকে আমার 500 টাকা এনে দিচ্ছে। এই 500 টাকা দিয়ে আমরা 2 বোন, আমার ছোট বোন এবং আমি গাড়ি ভাড়া করে নারায়ণগঞ্জ চলে আসলাম। আসানোর পর এক চাচুর সাথে আসছি, উনি 2-3 সন্ধ্যা খাওয়ানোর পর আলাদা করে দিল, আলাদা বাসা নিয়ে দিল, ওখানে থাকি। ঢাকা শহরেই প্রথম আসা? ঢাকা শহরে প্রথম। কেন আসলেন আপনি ঢাকা শহরে? ঢাকা শহরে দেখতেছি যে পরিবারের আর্থিক অবস্থা ভালো না, আবার আমরা 4 বোন, কি করবে আব্বু, আর আমি তো বড়, আমার একটা বড় ভাই নাই, আর আব্বু তো সেরকম না, এখন কি করব? আম্মুকে এভাবে বলতাম। এর ভিতরে আব্বুর একটা ছিল 1200 মডেলের নোকিয়া সেট আছে না, এই নোকিয়া সেট ছিল, এ দিয়া প্রায় রং নাম্বারে কথা বলতাম এর সাথে। মানে কথাগুলো কেন বলতেন আপনি? এমনি বলতাম, মন চাইতো, ভালো লাগতো যে সবাই প্রেম করতেছে, আমি এমনিও কথা বলি, দেখি কেমন। মানে ওই সময়টা এসএসসি পরীক্ষার পরে সময় হাতে ছিল, বসেছিলেন? বসেছিলাম, তো রং নাম্বারে ফোন আসে, কথা বলি। এরপর এক সময় একটা ফিমেল ভোকাল শুনলে তো অনেক বেশি ইন্টারেস্টেড হওয়ার কথা না, স্বাভাবিকভাবেই ছেলেরা? না, এটা বিধায় না। আমি এখন ভাবতেছি যেহেতু সবাই কথা বলে, এখন আমিও বললে দেখি কি হবে, প্রেম করলে কি হয়। তো আমিও এখন কথা বলতেছি, একটা ছেলের সাথে কথা বলি, ওর বোন হচ্ছে ডাক্তার। তো ও কথা বলে আমার সাথে, বলতে ওর নাম ছিল অনিক। তো কথা বলে, বগুড়ার ছেলে। কথা বলতে বলতে অনেকদিন কথা বলি, ছেলেরা নাকি এই যে কি মদ খায় না, ডাল, ফ্যান্সি ডাল নাকি কি বলে, এসব খাইতো, বুঝছেন, এসব খাইতো। খাওয়ানোর পর এখন ওই ছেলে, আমি কথা বলার পর থেকে ছেলেটা অনেক ভালো হয়ে গেছে। ওর বোন নিজে ডাক্তার। তখন ওর সঙ্গে শুধু ফোনেই কথা হতো? ফোনে কথা হয়তো দেখতাম না কখন কেমন চেহারায় বা কেমন। তো উনি বলছিল যে তুমি বগুড়া আসো। আমি বলতাম যে আমি তো বগুড়া দেখিনি, ঢাকায় আসার আগে এটা, তো আমি তো বগুড়া দেখিনি, আমি যাব কি করে? আপনি আসেন এখানে। কয় ঠিক আছে যাবো, আমি আপুরে নিয়ে আসতেছি। তো একটা ডেট দিল, আমি রবিবারের দিন আপুরে নিয়ে আসতেছি, আপু সহ আমরা আসতেছি, দুলা ভাই, আপু, আমি আসতেছি। ওর বোন ডাক্তার ছিল। বোন আমার মাঝে মাঝে বলতো, মায়া জানো তোমার সাথে কথা বলে অনেক ভালো হয়ে গেছে, আগে অনেক কিছু খাইতো, নেশা করতো, তোমার সাথে কথা বলে অনেক ভালো হয়ে গেছে। আমি তখন জানতো আমাদের ফ্যামিলিগত যে অনেক ভালো মনে হয়, কিন্তু আসলেই যে আমাদের ফ্যামিলি কিছুই নাই এটা জানতো না। তো আমি নিজেই ভাবলাম যে যেহেতু ওদের অনেক কিছু আছে আর আমার বাবা তো কিছুই নেই, কি করে সম্ভব এটা? ওরা তো বিয়ের কথা বলতে চাচ্ছে আব্বু আম্মুর সাথে, তো এটা তো সম্ভব হবে না। তো আমি আবার ওখানেই ওর সাথে কথা বলা বাদ দিলাম। আবার ফোন দিয়ে ওর বোন সহ চলে আসতে, আমি ফোন কিছুদিন ওর ব্ল্যাক লিস্টে রাখানোর পর আবার ওর বোন চলে আসতে, আবার ব্ল্যাক লিস্ট থেকে ওর আউট করে দিছি নাম্বার। তো তখন ওর বোন সহ আর ওর দুলাভাই সহ গাইবান্ধায় চলে আসছে। আসানোর পর বলতেছে আমি গাইবান্ধায় আসছি। আমি আবার ওকে বলছি যে না, আমি তো গাইবান্ধায় নাই, আমি নীলফামারী চলে আসছি, আমি দেখা করতে পারবো না, তুমি এখন চলে যাও। তো কয় না, তোমাদের বাসায় যাবো, তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো। ওর বোন বলতেছে, আমি বলছি না, এটা তো হবে না, আমি তো নীলফামারী চলে আসছি, আর আম্মু আমার সাথে আছে, বাসায় কেউ নেই, বাসায় আমার ছোট বোন আছে, ওরা তো নানি বাড়িতে খাওয়া দাওয়া করতেছে। এ কথা বলে আমি ওকে ওখান থেকে, ওই পর্যায়ে থেকে ওনাকে আমি ওখান থেকেই ডিলিট করে দিলাম। না, এর সাথে আর কথা বলবো না, ওখানে সমাপ্ত, কথা বলবো না, থাক, কারণ ওর সাথে তো আমার কিছুই মিলছে না। তো ডিলিট করে দিলাম। এরপর ঢাকায় চলে আসলাম। আসানোর পর এখন কাজকর্ম করব, কিভাবে করব? এক ফ্যাক্টরিতে লাগলাম, 1 মাস করলাম, না ভালো লাগতেছে না, এসব কি টাইম টু টাইম যাইতে হয়, আবার রাত্রে কখন ছুটি দেয় না দেয়, আবার চলে আসতে হয়, এসব ভালো লাগে না। আইসা যে রান্না করব, রান্না করে খাইতে, আমি রান্না করতেই পারি না। কিসে কাজ করলেন ওই সময়টাতে? আমি আরেকবার পরিষ্কার হয়েছে, গার্মেন্টসে জয়েন করলেন ওই সময়টাতে। কিন্তু আপনার কোনো প্ল্যান ছিল না আপনি লেখাপড়া করবেন, একটাই মাত্র সন্তান, কিন্তু গার্মেন্টসে জয়েন করলেন কেন? গার্মেন্টসে করলাম কারণ এই ফ্যামিলিগত দেখে কি সমস্যা, যেহেতু লেখাপড়া করাতে পারবে না। আর আমরা, কে বলেছে লেখাপড়া করাতে পারবে না? বাবা বলেছে না, এখন আমি নিজে ভাবতেছি আমাদের ভাই বোন অনেক। তো আপনি মনে করেছেন যে বাবা তো আসলে সংসার চালাতে পারছে না, সুতরাং আমাকে নিজের পয়সা নিজে রোজগার করতে হবে। তো আপনি এই যে গার্মেন্টসে জয়েন করছেন, এর আগে আপনি ফ্যামিলিকে জানিয়েছিলেন যে আমি গার্মেন্টসে জয়েন করছি?
আব্বুকে বলছিলাম, আব্বু না করছে, বলছে যে আমার জীবন গেলেও আমি রক্ত বিক্রি করে তোমাদের খাওয়াবো, তুমি যাইও না, এসব ভালো না, এসে অনেক কথা বলতো। আমি তো ঢাকা শহরে থাকছি, আমি সবই জানি। আমি কইছি সবাই তো যাচ্ছে, তো আমি গেলে তো আর দোষ নাই, সবাই যেহেতু কাজ করতেছে, আমি কাজ করলে কি কোনো দোষ আছে? সবাই যদি খারাপ হয় আমিও খারাপ হবো, আর সবাই যদি ভালো হয় আমিও ভালো হব। আর আমি তো এখন খারাপই করতে যাচ্ছি না, আব্বুকে বোঝাইতাম। আর আব্বুকে না বলেই চলে আসছি, তখন চলে আসতে আম্মু ওই নানির বাড়ি থেকে টাকা দিল, এই নিয়ে চলে আসলাম। কিছুদিন থাকলাম, থাকানোর পর এখন ওই গার্মেন্টসে জয়েন করলাম। জয়েন করানোর পর 1 মাস কাজ করলাম, আমার এইসব কিচ্ছু ভালো লাগে না। তো এমন করতে করতে প্রায় গেল 5-6 মাস গেল। জানার পর এখন আমি যখন আবার ইতে আসলাম, আব্বুকে বললাম, আব্বু আমি বাড়িতে আসতেছি, আমার ভালো লাগতেছে না। আম্মু বললো চলে আয়। তো যখন বাড়িতে চলে গেলাম, আব্বু আম্মু আবার সবাই মিলে একটা করলো যে ডিসিশন নিল যে আমরা সবাই মিলে তাহলে ঢাকায় যাই। ঢাকায় যাবো, আমার মেজো মামা আবার ঢাকা থাকে। আমার মামা বললো যে এখানে তোদের তরকারি কেনা লাগবে না, কিছু করা লাগবে না, আমি কাঁচা বাজার দিচ্ছি, কাঁচা বাজারের দোকান দিছি, তুই এখানে চলে আয়। আম্মু আবার ভাইয়ের কথায় সাপোর্ট দিত, ভাইয়ের কথা শুনছে, শুনে চলে গেছে। আব্বু আবার শুনতেই পারতো না ওদের কথা, আমার মামা মামির কথা, নানানের কথা শুনতেই পারতো না। এখন আব্বু তো রাগ, গাড়িতে আব্বু আম্মু ঝগড়া প্রায় লেগে যায়। এখন দেখ সবাই মিলে চলে গেলাম আমার কাছে, কিছুদিন থাকলাম। থাকানোর পর চাকরি হয় না, এই সেই করতে করতে না ভালোই লাগে না এখানে। পরে আমার আম্মুরও আবার চলে আসলাম, আমি আবার একটা ফ্যাক্টরিতে চাকরি নিলাম, ওখানে কাজ করতেছি। এখন মামা বলে যে আমার কাছে 20,000 টাকা হয়েছে, তোমরা সবাই মিলে খাইছো, 20,000 টাকা দিতে হবে, দিয়ে তারপর যাইতে হবে। পরে আমি কি করলাম, আমি তো চাকরি নিছি, আমি কাজ করলাম। প্রথম মাসের বেতন পাইছি 7,000 টাকা। তো মামাকে 5,000 দিলাম, আর বললাম মামা আমার তো একটা মোবাইল লাগবে, আমার তো মোবাইল নেই। তো মামা বলে কিসের মোবাইল লাগবে? আমি বললাম মোবাইল লাগবে, আব্বু আম্মুর সাথে কথা বলবো, নানার সাথে। আপন মামা ছিল? হ্যাঁ আপন মামা ছিল। তো মামা বলতেছে ঠিক আছে, 2,000 টাকা আমি আলাদা করে রাখিয়ে দিছি, আর মামা 5,000 টাকা দিছে। আমার টাকা পরে বের করে দিলাম, মামা তুমি আমার জন্য একটা সেট কিনে নিয়ে আসো, যে কোনো সেট হলেই হবে, শুধু যেন কথা বলা যায়। পরে মামা ওই 2,000 টাকা নিয়ে আমার কাছে সেট টেট কিছু কিনে দিল না। এখন এই মাস যাইতেছে, মামার জিজ্ঞাই মামা তুমি আমার মোবাইল কিনে দিলা না কিসের জন্য? মামা বলে টাকাটা না আমার খরচ হয়ে গেছে। আমি কিছুই বলতে পারতেছি না, কারণ মামা তো একসময় আদর করছিল। এখন 3 মাসের বেতন দিয়ে মামারে ওই যে 2,000 টাকা দিছিলাম না সেট কেনার জন্য, মামা আমাকে কিনে দেয়নি। তো মামার সাথে কিছু নিয়ে আমার মন খারাপ। মনে মনে আমি ভাবতেছি যে মামা এমন করতে পারলো। এভাবে করে 3 মাস আমি আবার কাজ করলাম। পরে মামাকে 20,000 টাকা 19,000 টাকা আমি দিয়ে চলে আসলাম, আবার গাজীপুরে নারায়ণগঞ্জে চলে আসলাম গাজীপুর থেকে আব্বু আম্মুর কাছে। আইসা দেখি আব্বু আম্মু আবার ইতে গেছে, গাইবান্ধা চলে গেছে। এর ভিতরে আমার হাতে ছিল কিছু টাকা। এই টাকা আবার আমি আম্মুকে বললাম, আম্মু তুমি না আমার ছোট ভাই ছিল, যে ওই ছোট ভাইয়ের জন্য তুমি মানত করছিলা ছাগল কুরবানি দিবা না কি দিবা, তো তুমি এই টাকাটা নাও, নিয়ে ওরে দিয়ে দিও, এই কুরবানি দিয়ে দিও। পরে আম্মুকে এই টাকা দিলাম, দিয়ে আব্বু আম্মু আবার আমি যখন নারায়ণগঞ্জ গেলাম, আব্বু আম্মু কিছুদিন পরে 5-6 দিন পরে আব্বু আম্মু চলে আসছে, গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জ চলে আসছে। আসানোর পর আসিয়া ঝগড়া লাগিয়ে দিছে আব্বু আম্মু। এই বাসার সামনে কি অনেক মানুষ, এর ভিত্তি মারামারি শুরু করে দিছে। এরপর আমি আবার করলাম, চাকরি নিলাম। চাকরি কই নেব? পরে একটা ফ্যাক্টরিতে চাকরি নিলাম। ওই ফ্যাক্টরির মালিক 3 জন, পার্টনারে ব্যবসা করতেছে 3 জন। তো ওই ফ্যাক্টরিতে আমি চাকরি নিলাম, চাকরি করতেছি। 1 তারিখে ফ্যাক্টরির নাম কি ছিল? আবিল্লা ফ্যাশন ছিল। আবিল্লা ফ্যাশন, ওকে। তো আমি আবার করতেছি যে এটাতে যখন চাকরি করতেছি, 1 তারিখে জয়েন করছি। তো 5 তারিখে আবার ছাড়ের কাছ থেকে, ওই বসের কাছ থেকে ছুটি নিলাম। বস আমার না ছুটি লাগবে, আমার পরীক্ষা একটা আছে, আমি পরীক্ষাটা দিয়ে আসবো, এক সাবজেক্টে ফেল করছিলাম। উনি বলার সাথেই জানি আমার 2,000 টাকা হাতে বের করে দিল, যে ঠিক আছে যাও তুমি। তো উনি আমার ছোট বোনের কাছ থেকে শুনতো আমাদের বাড়ি কোথায়, এই সেই, আবার আমার ইটি আছে, ছবি টবি আছে, জন্ম নিবন্ধনের কার্ড আছে, সবকিছু কাগজপাতি ওনার কাছে আছে। জানি না উনি কি হিসাবে চলে গেছে গাইবান্ধায়। আমি যখন গেলাম, গাইবান্ধায় চলে গেলাম, উনি 2,000 টাকা দিল। তো 5 তারিখে আমি রাত্রে রওনা দিলাম গাইবান্ধা। 7 তারিখে আমার পরীক্ষা আছে। তো গেলাম, যাওয়ার পর দেখি পরীক্ষা দিলাম, দিয়ে যখন আসবো যেদিন শুক্রবার হয়তো বা বৃহস্পতিবার পরে ওই দিন চলে আসবো, তখন ওই বসে আমাকে বলতেছে যে মায়া আমি না চলে আসছি, তুমি কোথায় আছো? আমি কই আপনি?
আপনি কে? কয় আমি তোমার বস। আমি বললাম আপনি কোথায় আসছেন? কয় আমি গাইবান্ধা টার্মিনালে আসছি, এই তো ব্যাংকের সামনে, জনতা ব্যাংকের সামনে, সোনালী ব্যাংকের সামনে। আমি বললাম তাই, আপনি এখানে কি করতে আসছেন? কয় তুমি আসো এদিকে। আবার আব্বু আবার হচ্ছে গাইবান্ধায়, আর হচ্ছে আম্মু আর বোনেরা সবাই মিল্লা নারায়ণগঞ্জে। তখন আবার আমি আব্বুকে বললাম আব্বু তুমি আমাকে তুলে দিয়ে আসো। আব্বু আবার অটোতে তুলে দিয়া বলছে ওখানে গিয়া তুমি টিকিট কাটটা নিও, একটা জালানার ধারে নিও, কারণ যদি বমি টমি করো মেয়ে মানুষ, আর তোমার পাশে মেয়ে মানুষ বসায় নিবা, বলে দিবা। তো পরে চেনা জানা লোকেই ছিল, পরে বলছি যে আমার এ পাশে একটা মেয়ে মানুষ দিয়ে দিয়েন, পুরুষ মানুষ দিয়েন না। পরে যাইয়া দেখি উনি আমার সিটের পাশে, উনিও টিকিট কাটছে, 2 সিট আমার ওই সে বস, যে বস বললো যে আমি এখানে চলে আসছি, মায়া তুমি কোথায় আছো? বসের নাম কি ছিল? হাসান। হাসান, ওকে। তো পরে এখন উনি আবার বললো যে আমি এখানে চলে আসছি, আয়সা দেখি উনি আসছে। পরে বললাম স্যার আপনি এখানে কেন? বলে যে চলে আসছি, ভালো লাগছে তাই চলে আসলাম, দেখতে আসলাম গাইবান্ধা কোথায়। দেখি তো আগে মনে করতাম ক্ষেত, মনে হয় এটা তো ভালোই তো লাগে গাইবান্ধা এলাকাটা। অনেক কিছু বললো। মানে বুঝলাম না ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে। তো আপনি বাসে করে 5 দিন চাকরির বয়স যখন, তখন আপনার বাড়িতে যাচ্ছেন বেড়াতে, সেই সময় আপনার পাশের সিট পড়েছে ওনার? হ্যাঁ, উনি ওখানেই চলে গেছে, আমাকে নিতেই চলে গেছে, যে ও তো চলে আসবে, ওর সাথে আমিও চলে আসবো। ওখানে দেখতে গেছে যে ওদের বাড়ি কোথায় বা ওরা কি ফ্যামিলি আর কি অবস্থা ওদের। আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। 5 দিনের সম্পর্কে আপনাদের মধ্যে তেমন কোনো কিছুই না? কিছুই নাই, ওনাকে আমি চিনি না ভালো করে। কিন্তু সে গাইবান্ধা গেছে, আপনাকে আপনার বাড়ি কোথায় আর খবর নিতে, মেয়েটা কেমন কি অবস্থা এসব খবর নিতে চলে গেছে। তো যখন আপনি কি এটা ফিরতি বাসের গল্প বলছেন, মানে যখন আপনি ঢাকায় ফিরবেন তখন? ঢাকায় ফিরবো, ওকে। গাইবান্ধা থেকে যখন পরীক্ষা দিয়ে ঢাকা ফিরবো তখন উনি ওখানে গেছে। তখন পাশের সিটি হচ্ছে তার, পাশের সিটে উনি নিচে নিয়ে এখন বাস তো ছাইরা দিচ্ছে। ওনাকে বললাম স্যার আপনি এখানে বসছেন। আপনি উনি কিভাবে জানলো যে আপনি ওই দিন ফিরবেন? আমি তো বলে গেছি ওনাকে যে স্যার কবে ফিরবো না কি অবস্থা, স্যার আমাকে ছুটি দেন কয়েকদিনের। কোন বাস থেকে আপনি টিকিট কাটতেছেন, কি অবস্থা, এগুলো বুঝবেন না, কারণ ওখানে তো একটা টার্মিনাল তো একটাই আছে, ওখান থেকে তো টিকিট কাটবো। কয়টার সময় বেরোচ্ছেন, কি অবস্থায় জানবে কিভাবে? এসব জানি না, এসব কি করে জানবে? তো আমি যাইয়া দেখি উনি ওখানেই আছে উপস্থিত। আমাকে বলছে যে আমি সোনালী ব্যাংকের সামনে আছি। সিরিয়াসলি আমি মনে করছি যে না, উনি মনে হয় মিথ্যা বলতেছে, যা দেখি আসলে সিরিয়াস, উনি আসি ওখানে বসে আছে। ভেরি ইন্টারেস্টিং। এবং এই ইন্টারেস্টিং গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। কজ আমরা বারবারই একটা কথা বলি, জীবন ইয়েস নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। লাইফ ইজ মোর দ্যান ড্রামা। ফিরবো 4 মিনিট পরেই ফিরবো। আর ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আছে, ওখানে একটা ভিডিও লিংক পাবেন, আপনারা চাইলে আপনারা দেখতে পারেন, এবং পেজটিতে লাইক দিয়ে দিলে আপনি সঙ্গে সঙ্গে মেম্বার হয়ে যাবেন। 4 মিনিট পরেই ফিরবো। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, the closer the better. Close Up presents Hello 8920. Close Up, the closer the better. প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং মায়া তার জীবনের গল্প বলছে। আমরা কথা না বাড়িয়ে মায়ের কাছে আবারও ফিরতে চাই। মায়া, আমরা যেখানটায় ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম, তারপর যখন উনি আমার পাশের সিটে বসে অনেক কিছু, মানে এখানে ওখানে হাত দিচ্ছে, সেই অনেক কিছু, মানে তাকে ব্ল্যাকমেল বলে অনেক ভাবে করতেছে। তো আপনার তখন কেমন মনে হচ্ছিল? তখন আমার এত খারাপ লাগতেছে যে এই লোকটা এমন করতেছে কিসের জন্য, আর এই বয়সের একটা লোক, আমার খুবই খারাপ লাগছে। বয়স বলতে তখন আপনি দেখে কত বছর বয়স মনে হচ্ছিল? তখন 3 বছর আগের কথা, উনি প্রায় 35 বছর হবে, 35 বছর বয়স, আর আমার তখন প্রায় 18 বছরের মতো, 18 বা 17 বছর এমন হবে, 17 বছরই হবে। তো উনি এভাবে করতেছে, পরে আমার খুব খারাপ লাগতেছে যে আপনি এমন করতেছেন কিসের জন্য, আমি কিন্তু চিৎকার দেবো। দেও তুমি চিৎকার দাও, দেখো তো চিৎকার দিলে তুমি তো লজ্জা পাইবা, আর আমি বলবো যে আমার হলো ওয়াইফ, আমি ওরে বিয়ে করছি, এই সেই, ও আমার সাথে এমন ঝগড়া লাগে এমন করতেছে, উনি বলতেছিল। মানে বস হঠাৎ করে এই ধরনের আচরণ করা শুরু করেছে? এরকমের আচরণ করা শুরু করছে। এর আগে কি 5 দিনের সম্পর্কে আপনি কোনোভাবেই কিছু বুঝতে পারেন? না, কিছুই বুঝতে পারিনি। তারপর যখন উনি এসব করতেছে, আমি ওনাকে একবার ভাবছি না ওনার হাতটার ভিতরে কামড় দেবো, হাতের ভিতরে কামড় দেবো, দেখি যদি কেউ কিছু বলে তখন বলবো, ওই যে চিৎকার দেয় তখন আমিও চিৎকার দিয়ে বলবো যে এরকম করতেছে। আবার ভাবতেছি না, মেয়ে মানুষ কে বিশ্বাস করবে, বলতেও পারে যে আমি ওরে বিয়ে করছি। গ্রামের মধ্যে তো এমন হয় যে একজন বয়স্ক লোকের সাথে আরেকটা মেয়ে বিয়ে দেয়, বাবা মা গরিব ফ্যামিলির লোকেরা, তো এমনও তো হতে পারে বলবে যে আমি বিয়ে করছি, তখন আমি কি বলবো? আমি না করে গেলেও, কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে আমি দেখাবো।
তো এই অনুযায়ী আমি এভাবেই চলতেছে, গাড়ির ভিতরে এমনি করতেছে, না করতেছি সেই করে। পরে এখন আমি যখন চলে আসলাম ঢাকা মিরপুর না কোন জায়গায় চলে আসলাম, উনি আমাকে ওখান থেকে নামাইলো, বললো যে আমি যা বলবো তাই শুনবা, হয়তো বা দেখো কিন্তু তোমার পরিণতি খুব খারাপ হবে, এসব বলতো। এগুলো কথা বলতো? হ্যাঁ, এসব বলতো। আমার আবার ভয় লাগতো, আমি তখন কি বলবো, আমি চুপ করে আছি। কারণ উনি এখন যেটা বলতেছে আমার তাই করা লাগবে, না হলে যদি আবার উনি একটা কিছু করে ফেলে। পরে উনি আমাকে নামতে বললো, বাস দাঁড়ালো, নামতে বললো, আমিও নামলাম, উনিও নামলো। তো এখন এক বাসায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যে বাসায় নিয়ে গেল আরেকটা ছেলে ছিল ওনার সাথে, ওই ছেলে সহ ওই বাসায় নিয়ে গেল। ওই ছেলের আবার মামি লাগে 2 তলা না 3 তলায় থাকে, ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার তো কেমন যেন লাগতেছে, আমার মনটা। 5 দিনের সম্পর্কে আপনাকে অন্য কোথাও এরকম ভাবে নিয়ে গেল, আপনি কিছু বললেন না? আমি কি বলবো, ওনাকে অনেক কিছু বলছি, উনি বলছে তুমি আমার কি করতে পারবা, তুমি কি করতে পারবো, অনেক কিছু বলছে। তো আমি বললাম যে না, আব্বু আম্মুকে যদি বলে দেয় ছবি নিয়ে যায় বা কিছু নিয়ে যায়, আব্বু আম্মু তো যদি আবার মনে করে যে ওই যে ছবি দেওয়া ছিল ওখানে ইতে ফ্যাক্টরিতে যে ছবি দেওয়া থাকে, পরিচয়পত্র দেওয়া থাকে সব, তো ভাবতাম যদি এসব আব্বু আম্মুকে দেখায়, আব্বু আম্মু আমাকে অবিশ্বাস করবে, এই সেই অনেক কিছু। উনি কি আপনাকে এই ধরনের কোনো ব্ল্যাকমেইল কথাবার্তা বলছিল? বলতো। কি বলতো? বলতো যে দেখো এসব ছবি, তোমার ছবি কিন্তু ফেসবুকে সাইডা দেবো, এ করবো সে করবো, অনেক কিছু বলতো। তুমি আমার কথা রাজি হও। পরে আমি বললাম রাজি হলে ভালো। রাজি বলতে কি বোঝাচ্ছিল? উনি আমাকে যা বলবে আমি তাতেই রাজি হব, উনি যদি আমাকে কোথাও নিয়ে যাইতে চায় তাই রাজি হয়ে যাব, তাহলে কোনো সমস্যা হবে না, এসব বলতিছে। ওকে ওকে। তো এখন গেলাম, ওই বাড়িতে গেলাম। জানার পর ওই বাড়িতে আপনি কি মানে গাইবান্ধা থেকে সরাসরি ওই বাড়িতে? কোথায় ছিল? ঢাকাতে? হ্যাঁ, ঢাকায় কোন জায়গা যেন ওটা। তো ওখানে নিয়ে গেল, জানার পর নামলাম, নামে ওই বাড়িতে যখন গেলাম, ওই ভাই সহ আমি সহ আর ওই যে আমার বস। কোন ভাইটা? ওনার পরিচিত এক লোক, সাথে নিছে। হ্যাঁ, সাথে নিছে, আর ওনারই মামির বাড়ি আর মামার বাড়ি। এখন উনি আছে, গেলাম, ওনারা মনে হয় খাওয়া দাওয়া করলো না কি করলো, আমার খাইতে বলছে। আমি তো বাসে এমনি বমি করে আসছি, মাথা টাথা ঘুরাচ্ছে। পরে আমি একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আসা যখন বসলাম, উনি দেখি দরজাটা লাগাই দিল, লাগাই দিয়ে যা অনেক কিছু মানে হস্তা দোস্তা কইরা উনি ফিজিক্যাল রিলেশন করে। করানোর পর আমি তো অনেক কান্নাকাটি, আমি চিল্লা। এইরকম একটা বাড়ির মধ্যে এরকম একটা সম্পর্ক হলো, আপনি রিলেশন কিভাবে করতে দিলেন? আপনি চাইলে তো সেটা প্রোটেস্ট করতে পারতেন। আমি তো চাইছিলাম, কিন্তু না, দেখতেছি ওরা সবাই এখন ওনারে 500 টাকা দিল, উনি চুপ, মহিলা চুপ থাকলো। মহিলাও দেখতে জানি কেমন লাগতেছে আমার কাছে। কান্দিছি, অনেক কান্নাকাটি করলাম, আব্বুরে ফোন দেবো, আম্মুরে ফোন দেবো, ফোনটাও বন্ধ করে রাখছে, না কি করলো হাত থেকে নিয়ে। পরে ফিজিক্যাল রিলেশন হয়ে যাওয়ার পর আমি হাঁটতেও পারতেছি না, লড়তেও পারতেছি না, এখন কি করব আমি। পরে আবার বললো যে ফ্রেশ হয়ে আসো এখান থেকে। পরে আবার ওয়াশরুমে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, আসানোর পর বোরকা পড়লাম। পরে যখন গাড়িতে উঠলাম, উনি বলতেছে আজকে কাজী অফিসে চলো। আমি বললাম কিসের কাজী অফিসে যাবো আমি? তোমাকে আমি বিয়ে করবো। আমি বললাম না, আপনার কাছে তো আমি বিয়ে বসবোই না, আর আপনি আমার করবেন কোত্থেকে, এসব বলতাম। তারপরে এখন গেলাম বাড়িতে, যখন গেলাম যাইতে অনেক রাত হয়েছে। আম্মু বলতেছে, আব্বু বলতেছে তোমার না আসার কথাই, কয়টা বাজে, কতক্ষণ লাগে? বাবা কই থাকতো? সবাই নারায়ণগঞ্জে, আমি তো পরীক্ষা দিতে গেলাম। তো এখন আম্মু বলতেছে যে তুমি এত দেরি হলো কেন তোমার? আবার আমার আম্মুর একটা ছিল যে রাস্তাঘাটে চলে আসলে, দূর থেকে আসলে হাত মুখ বা ফ্রেশ গোসল হয়ে একবার খাওয়া দাওয়া করা। তো আম্মু এসব বলতো, জানি আম্মু এসব করতে বলবো। এখন গেলাম, গিয়ে আম্মু বলতেছে হাত মুখ ধুইবা না, গোসল করবা, কি করবা, করে আসো, আসা ভাত টাত খাওয়া। আমি আবার কি করলাম, গোসল করলাম। গোসল করে ভাত খায়, ভাত কি খাবো, আমি খালি কাঁদতেছি, আমার মনটা খুব খারাপ, বলতেও পারতেছি না আম্মু, লজ্জাও পাইতেছি, আবার বিশ্বাস করবে কিনা এটাও তো সন্দেহ। তো কিছু বলতেছি না আম্মুকে। তো খাওয়া দাওয়া করলাম, একটুখানি খাইলাম। আমার বোন বলতেছে আপু কান্দে কিসের জন্য, আমি তো বুঝি না। বললাম কান্দতেছি না, আমি সারা রাস্তায় বমি করতে করতে আসছি, আমার শরীরটা ভালো না রে, মাথাটা ঘুরাইতে আছে। যখন 2 না 3 দিন পর আবার আমি ওনার ফ্যাক্টরিতে যাব, উনি আমাকে না করতেছে তুমি ফ্যাক্টরিতে আসো না। সেই 15 দিন ডিউটি করলাম। 5 দিন বাদ দিয়ে 10 তারিখে, যে 5 তারিখে ছুটি নিয়ে 10 তারিখে। আপনার সাথে যে ঘটনাটা ঘটলো, আপনি পরিবারের কারোর সাথে এটা শেয়ার করলেন না? কারো কাছে শেয়ার করিনি, জাস্ট আজকেই বলতেছি প্রথম। আজকেই প্রথম বলতেছেন রেডিওতে? হ্যাঁ, আজকেই প্রথম। এর আগ পর্যন্ত কেউ জানে না এটা? কেউ জানে না এটা।
কেউই জানে না? কেউ জানে না, শুধু আমার যিনি করছে উনি জানে আর আমি জানি। তো আপনি কেন বললেন না কাউকে? বললে আম্মু যদি বলে যে তোরই দোষ, মানুষ কি করে এমন করতে পারে, আবার কাউরে বললে মানুষও খারাপ বলবে, কি বলবে। উনিও বলছে যে এসব কাউকে বলবা না। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে একটা মেয়ে যদি তার ফ্যামিলিকে ইনসিকিউর মনে করে এইসব জায়গাটাতে, যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিংবা কোনো ধরনের শারীরিক নির্যাতন, সেটা তার পরিবারের জন্মদাতা বা জন্মদাত্রী যিনি আছেন তাকেই যদি বলতে না পারে, তাহলে সে কাকে বলবে? এই যে ইনসিকিউরিটি জায়গাটা, এটা কিন্তু আমাদের পরিবারে আছে। কোনো মেয়েকে কিংবা কোনো ছেলেকে জন্মের পর থেকেই যদি এই ধরনের শিক্ষা দিয়ে বড় করা হয় যে নিজের ব্যক্তিগত জীবনে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, বা এরকম ঘটনা ঘটলে সমাজে মুখ দেখানো যাবে না, এরকম ঘটনা ঘটলে আপনি সমাজে বাবা হয়ে মুখ দেখাতে পারবেন না, তাহলে ওর জীবনে এরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটলেও কিন্তু কখনোই আপনাকে বলার মতো সাহস পাবে না, যেটাই মেয়ের ক্ষেত্রে ঘটেছে। এবং আমার বিশ্বাস সমাজে এরকম ঘটনা অহরহই ঘটে, যেটা মেয়েরা পরিবারে বলতেও অনেক সময় অনিরাপত্তায় ভোগেন। ওকে, বলুন তারপরে এভাবে যাচ্ছে। এরপর 11 তারিখে তো ওনার ফ্যাক্টরিতে আবার চলে গেলাম, যে কাজ তো আম্মু আবার বলে যাচ্ছিস না কেন। আমার তো মনে আছে যে আমি যাব কি না, কি অবস্থা, আবার যদি এমন করে উপরে কোথাও অফিসে নিয়ে যায় তখন যদি আবার এমন করে, আমার ভয় আছে এটা। পরে আবার কথা উনি ফোন নাম্বার দিয়ে, ওনার ফোন নাম্বারটা আমার কাছে আছে আর আমার ফোন নাম্বার ওনার কাছে আছে, কি করে নিছে তাও জানি না আমি। তো পরে উনি ফোন দেয়, কথা বলি। এর ভিত্তি কেমন জানি একটা লাগে যে কথাবার্তা বলি, কিন্তু কি হিসাবে বলি তা জানি না, কি হিসাবে কথাবার্তা বলি। বলতেছি, সবাই বলে এই লোকটা অনেক খারাপ, এই অনেক খারাপ আছে, সবাই বলতো। আমি বলতাম খারাপ আছে, যেহেতু আমার সাথে এমন করছে, এই লোকটাকে ভালো করা তো কোনো ব্যাপারই না, যেহেতু অনেক খারাপ ছেলেকে ভালো করে আসছি। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আমার এইটা গল্পটা বোঝার জন্য প্রশ্নটা করাটা জরুরি, বাট দিস ইজ আ ভেরি সেন্সুয়াস কোশ্চেন, বাট আমাকে করতেই হবে। সেটা হচ্ছে যে আপনি যেহেতু তার দ্বারা রেপ হলেন, সেই দিন কি আপনাদের সম্পর্কের মধ্যে এমন কোন আলামত ছিল যেটার কারণে উনি আপনার প্রতি খুব বেশি অ্যাট্রাক্ট ফিল করেছেন? আমি যেটা বলতে বোঝাচ্ছি, সাধারণত প্রথম সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের কোন ফিজিক্যাল আলামত থাকে। হ্যাঁ, উনি বলছে যে কি যে বলে যে তুমি ইনটেক, অনেক কিছু বলছে। ওকে, ফাইন, আই গট ইউর অ্যান্সার। এই কারণও হতে পারে যে এই লোকটার ওর প্রতি একটা বিশেষ আগ্রহ জন্মেছে, এবং সে আগ্রহের জায়গা থেকে প্রথম এই সম্পর্কে যাওয়ার পরে, যদি ওনার ক্যারেক্টারের মধ্যে জিনিসটা থেকে থাকে, আমরা জানি না আছে কিনা, প্রথম এই ধরনের সম্পর্কে যাওয়ার পরই ওকে অফার করেছে বিয়ে করার জন্য। দিস ইজ দ্য ভেরি ভেরি, মানে কি বলবো, ইনহিউম্যানিটিক অ্যাটিটিউড, অফকোর্স। বলুন তারপর এখন আমি ওখান থেকে চাকরি বাদ দিলাম। উনি যেহেতু বলতেছে যে তুমি কাজ করো না এখানে, এখন অন্যখানে যখন কাজ নিলাম, কাজ করতেছি অন্য ফ্যাক্টরিতে। কাজ করতে করতে প্রায় 17 দিন কাজ করলাম। 18 দিনের দিন শুক্রবার পড়ছে। এখন শুক্রবারের ডিউটি ছিল, আমি যাব 8টা বাজে চলে যাব। তখনই উনি আমার সামনে এসে দাঁড়াইছে, মায়া তুমি চলো, আমি তোমাকে বিয়ে করবো। এসে আমি বলছি না তোমাকে কখনো কষ্ট দেব না, অনেক কিছু বলতেছে, বুঝাচ্ছে। ওই ঘটনার পরে কি আপনার সঙ্গে কি আর কোন শারীরিক সম্পর্ক ওই ঘটনা পর্যন্ত হয়নি? ওকে, বলতেছে যে মায়া আমি তোমাকে বলছি না আমি তোমাকে বিয়ে করব, তুমি আমাকে ভুল বোঝো না, বুঝছো? আমি তোমাকে বলি আমার বউ নাই, বাচ্চা একটা আছে, এটা হচ্ছে প্রতিবন্ধী। বউ নাই, বাচ্চা একটা আছে মানে আগে একটা বিয়ে করেছিল, যখন বিয়ে করছে ওই ওয়াইফ হচ্ছে চলে গেছে, বাচ্চাটা যে এই প্রতিবন্ধী বিধায় চলে গেছে নাকি ওয়াইফে চলে গেছে জানি না। তো পরে ওই ওয়াইফ চলে গেছে, ওই বাচ্চা আছে, কয় আমার ওই বাচ্চার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, ওর জন্য আমার মাই যথেষ্ট। আমি বললাম যে ঠিক আছে, আপনি যদি সবকিছু করতে পারেন, আমার তো কোনো নাই। 17 দিন অন্য ফ্যাক্টরিতে যখন কাজ করলাম, 18 দিনের দিন শুক্রবার পড়ছে, ডিউটিতে যাব। তখন আমাকে বলতেছে মায়া তুমি চলো, আমি তোমাকে বিয়ে করবো। এসে অনেক কথা বলতেছে। এর আগে একটা কথা আমি ভুলে গেছি, এর আগে ওনার স্ত্রী আসছে, আমাদের বাসায় আসছিল বোরকা পরে। ওনার ফ্যাক্টরিতে যখন কাজ করতাম ওই সময় এক লকম্যান ছিল ছেলে, ওই ছেলে আমার ম্যাডাম বলে ডাকতো। তো ও সহ চলে আসছে। চলে আসানোর পর রাত্রে প্রায় রাত 10টা বাজে, আব্বু তখন গাইবান্ধা ছিল। চলে আসানোর পরে ঘরের দরজায় বাইরে হইতেছে, আমি আবার ভয় পাইছি। ওই সারে আবার আসলো নাকি কি বলে কি না বলে, একটা মান সম্মানের আছে না, আমি মনে করতাম। করানোর পর দেখি আমাদের বাড়িওয়ালার মেয়েরা সবাই দরজা ঠকঠক করতেছে। এরা কি মরার ঘুম ঘুমাইছে? এরা এত ঘুম সবগুলো কি মরছে নাকি বৃষ্টি খাইয়া? এখন আম্মুকেও বলছি, আম্মু উঠো না তো, কে আসতে আসতে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে রাস্তার ভিতরে, এই ছেলে মনে হয়, উঠো না তুমি। আম্মু আবার আধা জাগনা আছে, মানে কাঁচা ঘুম যাকে বলে আমরাও। এখন বললাম আম্মু তুমি উঠো না।
আম্মু ওঠেনি। এখন ওরা বলতেছে কি তাহলে দরজাটা খুলি, ওরা মরে টরে গেছে নাকি এসব বলতিছে। পরে এখন ওরা যখন দরজা খুলবে আম্মু তখন খুলে দিছে, আর আমি আবার ঘুমের ভান ধরে শুয়েই আছি। নিচে সবাই ঢালা বিছনা করছি, গরমের দিন তো, এখন আব্বুও নাই, সবাই ঢালা বিছনা করে শুয়ে আছি। তো এই সময় আসছে, আসলে আমি ঘুমের ভান ধরে আছি, আমি ওই সারে মনে হয় আসছে। এখন দেখি এক মহিলা আসছে আর ওই লকম্যান ছেলে আসছে, আয়সা বলতেছে ম্যাডাম ভালো আছেন? আমি ঘুমাইতেছে, আপনার বড় মেয়ে কোনটা? ওই যে ওনার স্ত্রী বলতিছে আপনার বড় মেয়ে কোনটা? আম্মু আবার বলতিছে আমার বড় মেয়ে তো ঘুমায় গেছে, একটু ডাক দেন তো ওকে একটু দেখি। বলতিছে কেন, আপনি কে? কয় যে ওর সাথে আমি কাজ করি, তো ওকে একটু দেখি না, অনেকদিন ধরে দেখি না, এসব বলতিছে। রাতের বেলায়? হ্যাঁ রাত্রের বেলা, রাত 10টা 10:30 বাজে। তো এখন আগে বলছে যখন দরজা খুলিনি, এর আগে বলছে কি যে দেশ থেকে লোক আসছে, বাড়িওয়ালার মেয়েকে বাড়িওয়ালাকে বলছে যে বলেন যে দেশ থেকে আসছি। তো ওরা চিল্লাচ্ছে। এখন আমি বলি দেশ থেকে কে আসবে? দেশ থেকে আমাদের আসার মতো কেউ নেই, আমাদের এখানে কেউ থাকে না। আমার এক দাদু আছে, ওই দাদু তো আসলে ওনার মেয়ের বাড়িতে যাবে, আসলে তো আমাদের ফোন দেবে যে মায়া আমি চলে আসছি, বা আব্বুকে ফোন দেবে যে আমি আসছি। তো এসব বলতিস। আম্মু বললাম যে না কেউ না, কি হয়েছে তুমি চুপ থাকো। পরে যখন দরজা এক পর্যায়ে ওরা দরজা খুলবে, ভাঙবে বা খুলে দেখবে যে মরছি না বাইসা আছি। তো পরে এখন আম্মু উঠলো, উঠে বলতিছে যে ওই তো ঘুমাই গেছে, বলে আপনার বড় মেয়েটাকে দেখান। পরে যখন দেখলো আমি আবার উঠলাম, উঠে তো ওরে বললাম যে তুমি এখানে কেন? ওই লকম্যান ছেলেকে বললাম যে তুমি এখানে কেন? বলে যে ম্যাডাম আপনি ভালো আছেন নাকি তাই দেখতে আসলাম, অনেকদিন ধরে ফ্যাক্টরি। আলটিমেটলি সেই ইনফরমেশনটা দিয়েছে ওনার মালিকের স্ত্রীকে। হ্যাঁ পরে এখন বলতেছে ম্যাডাম দেখতে আসলাম আপনাকে, আপনি কাজে যান না, অসুস্থ নাকি? আমি বললাম না আমি তো অন্যখানে চাকরি নিয়েছি, অসুস্থ হব কেন? পরে এই জন্য আর কি দেখতে আসছিলাম। আর ওই মহিলা বলতেছে কি যে আমার ছোট ভাই তোমাকে পছন্দ করে, তো এই ছোট ভাইয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেব। ছোট ভাই যেহেতু তোমাকে পছন্দ করে তো দেখতে আসলাম যে তোমাদের ফ্যামিলি বা তুমি কেমন, এই আর কি ভালোই লাগছে দেখে। গরিবের বাড়িতে আসলে সবাই খুব ইজি অ্যাক্সেস থাকে, এসব বলতে আসলে আপনাদের হয়তো অনেক বেশি কোয়েশ্চেন হওয়ার কথা। রাত 10টার সময় একটা মেয়ে মহিলা ঘরের মধ্যে ঢুকে যদি এই ধরনের কথা বলে কেউ প্রশ্রয় দেবে কিনা, কিন্তু বাট ইফ দ্য ফ্যামিলি ইজ পোর দেন দ্য অ্যাক্সেস ইজ টু ইজি, সো দ্যাটস ওয়াই দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট। বলেন তারপর এসব বলতিছে। আম্মু বলতিছে না কোন ছেলেই পছন্দ করুক, আমার মেয়েকে তো আমি এখানে বিয়ে দেব না, কারণ গাইবান্ধায় কি ছেলের অভাব পড়ে গেছে, আমার মেয়ের জন্য কত ছেলেই এখন পাগল আছে, আমি এখানে দিতে যাব কিসের জন্য? আল্লাহর এক রাজ্যের ভিতরে দিতে যাব কিসের জন্য? বাবা মা মরে গেলেও খবর নিতে পারবে না, দেখতে পারবে না, আর মেয়ে মরে গেলেও আমরা দেখতে পারবো না, এসব বলতিছে মহিলাকে। মহিলা আবার তখন আমাদের বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালা মনে করছে সত্যি সত্যি যেহেতু ওদের ফ্যামিলিগত একটু সমস্যা, তো মেয়েটা যদি ভালো হয় ছেলে তাহলে এখানে বিয়ে দিয়ে দেবো। তো এসব বলতিছে বাড়িওয়ালা। তো উনি আবার বাড়িওয়ালা ওনার ওয়াইফ যিনি আমাকে দেখতে আসছে, উনি আবার বলে গেছে যে আমরা শুক্রবারে কাজী নিয়ে সাথে করে নিয়ে আসবো, একবারে বিয়ে করা এখান থেকে নিয়ে যাব। আম্মু বলছে না আমি জীবন গেলেও মাইয়ার এখানে বিয়ে দেব না। বাবা ছিল না? আমার আব্বু তখন গাইবান্ধায় ছিল। আমার মেয়েকে আমি কখনোই বিয়ে দেব না, এসব বলে গেছে। যাইয়া এখন শুক্রবারের কথা বলে গেছে, আমাদের বাড়িওয়ালা মনে করছে আসলেই আসবে। তো শুক্রবারে বাড়িওয়ালা অনেক কিছু আয়োজন করলো, সবকিছু পরিষ্কার করলো, এমনি নোংরা ছিল বাড়িটা। মা তো রাজি না, বাড়িওয়ালা কেন আয়োজন করবে? বাড়িওয়ালা মনে করছে যে আমরা যদি রাজি থাকি ওর মা এমনি রাজি হয়ে যাবে, কারণ ভালো যদি ফ্যামিলি হয় তাহলে তো এমনি রাজি হয়ে যাবে দেখলে এসব। তো পরে বাড়িওয়ালা বলতিছে যে আম্মুকে বুঝাচ্ছে দেখো খালা, যদি মায়া যদি কোনো ভালো ঘরে বিয়ে হয় তাহলে তো আপনাদেরই ভালো, এসব বুঝাচ্ছে। আম্মু বলতিছে কথা বলতিছে না, আজকে আসবে। বাড়িওয়ালা সব পরিষ্কার করলো, সব রেডি আয়োজন করছে, যে 10-5 জন লোককে খাওয়াইতে যা লাগবে এসব নিয়ে আসছে। তো পরে এখন উনি শুক্রবারের দিন চলে যায়, আসে না। আবার কোন মহিলা এটা? মহিলা কি খারাপ মহিলা যে এভাবে কথা দিয়ে গেল আবার আসতেছে না? আমরা সব আয়োজন করে ফেললাম, সব বলতিছে বাড়িওয়ালা। আম্মুকে বলতিছে, আমাকে বলতিছে তুই মায়া তুই কি চিনিস এই মহিলা? ওই সময়টা থেকে আপনি ওই গার্মেন্টসে যেতেন না? না, যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। সে কারণে আপনি ইনফরমেশন বের করতে পারছিলেন না। আসলে যে লকম্যানকে জিজ্ঞেস করলে তো হয়তো পাওয়া যেত, কিন্তু আপনি ইনফরমেশন পাচ্ছেন না। তো ওই মহিলা নিজে এসে বলছে যে আমি বোন লাগি। এখন কি আমি আবার ওনার সাথে কিন্তু কথা কন্টিনিউ বলতেইছি। তো উনি যখন চলে গেল, মহিলা যখন চলে গেল, তখন আমার ওই বসকে ফোন দিলাম যে বস আপনার কি কোনো ছোট বোন আছে? হ্যাঁ বোন আছে, যে এখানে আসছিল। না আমার বোন তো কখনো ওখানে যাবেই না।
এর ভিত্তিতে ওনার স্ত্রীকে উনি আবার জানেন না ওনার স্ত্রী এখানে আসছে। ওনার স্ত্রী আবার হচ্ছে বাড়ি কোন জায়গা জানো, ওই জায়গায় থাকে আর কি, ওখানে রাখছে। ওনার স্ত্রীকে পাঠাই দিয়েছে। প্রতিবন্ধী না ওই স্ত্রী ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় স্ত্রী। ওনার দ্বিতীয় স্ত্রী ছিল এবং দ্বিতীয় স্ত্রী আপনার বাসায় আসছে। দ্বিতীয় ওই স্ত্রীকে যখন ডিভোর্স দিয়ে গেছে, ওই বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা তখন 7 মাসের বাচ্চা রেখে চলে গেছে। তারপর কিছুদিন পরে উনি যখন অন্য ফ্যাক্টরিতে যখন PM এর চাকরি করতো, PM ছিল, PM না GM ছিল তখন, তো এই বিয়ে এখন বলতেছে যে মায়া তোমার না বিয়ে করবো চলো। এখন ওই যে ফ্যাক্টরিতে আমি কাজ করি, এখন ওই ফ্যাক্টরিতে ওনার স্ত্রী তো দেখে গেল, আমি মনে করছি সিরিয়াসলি ওনার মনে হয় বোন হতে পারে, ছোট বোন, সে কারণেই হয়তো পাঠিয়েছে। হ্যাঁ আমি মনে মনে এটা ভাবতেছি, ধারণা করতেছি। আর এর ভিতরে দেখতেছি যে উনি যখন আমি ওই 17 দিন ডিউটি করলাম, এরপর হচ্ছে 18 দিনের দিন শুক্রবার উনি আমাকে নিয়ে বলতেছে তুমি যদি আমার সাথে না যাও হয়তো তোমারে মারবো বা আমি মরবো, আমি মরলে তোমাকে যদি মেরে ফেলে যদি আমি মরে যাই তাহলে তো আমার তো আর বিচার কেউ করতে পারবে না, এসব বলতেছে। এখন আমার ভয় লাগতেছে যদি সত্যি যদি মেরে ফেলে বা এসব কিছু করে, গাড়ির নিচে পড়বো, সুইসাইড করবো, এসে করবো, সব বলতেছে। আর রেগুলারই আমার সাথে রাত 1টা 2টা 3টা পর্যন্ত কথা বলতো। আমি আবার খেতা বা হচ্ছে ওই যে ল্যাপটপ মোড়া দিয়া, গরমের ভিতরে ল্যাপ মোড়া দিয়ে ওনার সাথে কথা বলতাম। আব্বু আম্মু যেন একরকমই তো, আব্বু আম্মু যেন জানতে না পারে। এটা কেন করতেন আপনি? তো লোকটাকে তেমন একটা পছন্দ করতাম না। ওই যে বললাম লোকটাকে আমি ভালো করব, যেহেতু সবাই বলে খারাপ, লোকটা অনেক খারাপ। আপনার মাথার মধ্যে টার্গেট ছিল যে লোকটাকে আপনি ভালো করবেন, এটাই, এর থেকে আর বেশি কিছুই না। সব বলার পরে এখন উনি আমাকে ওই যে শুক্রবারের দিন নিয়ে যাবে। আমি বললাম এটা কি সম্ভব? পরে উনি বললো যে আমি যা বলবো আগের মতোই সেম, যে আমি যা বলবো তাই করবা। পরে উনি বলে দিল ওনার বাবার নাম কি, ওনারে কিভাবে চিনি, আজই যদি জিজ্ঞেস করে তুমি এভাবে বলবা হ্যাঁ ওনারে অনেকদিন ধরে চিনি, ওনাদের বাড়ির পাশে আমরা থাকি, এইসব বলবা। তো কাজী দেখেই তো মানে নার্ভাস বলতে কি, উনি দেখে মুখটা জানি কেমন করে ফেলছে। হ্যাঁ এইটুখানি মেয়ে, আগে তো আমার চেহারা এমন ছিল না। একটা মিনিট, আপনি শেষ পর্যন্ত রাজি হয়েছেন লোকটাকে বিয়ে করার জন্য এবং আপনার ফ্যামিলিকে না জানিয়ে? হ্যাঁ না জানিয়ে, আব্বু আম্মু কিছুই জানে না এসব। আপনাদের ওর গল্প শুনে ভীষণ রকমের রাগ হতে পারে, যেটা আমার এই মুহূর্তে হচ্ছে, কিন্তু রাগটা করাটা উচিত হবে না। এই কারণে আমরা এখানে লাইফের রিয়েলিটি যেটা সেটা তুলে ধরছি, যার জীবনে ঘটেছে সেটাও এখানে বলতে এসছে। সেটাও ভুল করেছে না শুদ্ধ করেছে, সেই জাজমেন্টটা আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাবেন। ইটস নট অ্যান অ্যাডভাইস, এটা আপনি চাইলে লাগাতে পারেন, কিন্তু ওকে আসলে ভালো মন্দের বিচার করার সুযোগটা নেই, কারণ এটা ওর জীবনে ঘটে গেছে এবং এই কারণেই ও এসে এখানে বলছে। আপনার এই কারণে মানে লোকটা মরে যাবে এই ধরনের কথা বললো, ব্ল্যাকমেইল করলো, যে কারণে আপনি এক পর্যায়ে রাজি হয়ে গেলেন এবং আপনি তখন 18 বছরের বয়স্কা। আপনার মাথার ভিতর কি এই জিনিসটা একবারও আসলো না যে লোকটাকে আমার একটু দেখা উচিত, পরিবার কোথায় কি করে না করে? কিচ্ছু না। তখনই সবসময় যখন বেকার থাকতো, অফিস থেকে গিয়ে যখন বেকার থাকতো, একটা ডাক্তারের দোকানে বসে থাকতো, ওর বন্ধুর দোকান। তো উনি আবার, আমি বলতাম কোথায় ডাক্তারের দোকান, আমি ওনাকে জিজ্ঞেস বলে তুমি যদি আমাকে এইটুকু বিশ্বাস না করতে পারো, তুমি আমাকে ভবিষ্যতে তোমার সাথে আমি সংসার করবো কি করে বা তুমি করবা কি করে? এভাবে মার কসম খাইতো, নিজের কসম খাইতো, চোখ নিয়ে কসম করতো, আল্লাহর কসম। 18 বছরের বয়স, অনেক বেশি উত্তাল বয়স, অনেক বেশি ক্রেজি এজ, এবং টিনেজ বয়সে অনেক কিছুই বিলিভ হয় মনের মধ্যে, অনেক বেশি সহজ থাকে, অনেক বেশি নরম থাকে মন। এবং ওই সময়টাতে একটা কথা আছে, মুরব্বীরা বলেন কাক পক্ষীও নাকি ভালো লাগে। যাই হোক, আমরা এই এজের গল্পে আছি এবং ওর জীবনে যেটা ঘটে চলেছে সেটা সত্যি সত্যি অবিশ্বাস্য। গ্রামের একজন সহজ সরল দরিদ্র পরিবারের একটি মেয়ে শহরে এসে গার্মেন্টসে কাজ করে এবং সেই গার্মেন্টসে কাজ করতে গিয়ে এক ধরনের মেন্টালি ব্ল্যাকমেইল হচ্ছে গার্মেন্টসের বসের দ্বারা। সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়িয়েছে সেটাই দেখার বিষয়। আরেকটা বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। মায়াকে যদি আপনারা দেখতে চান আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। কিবরিয়া বানানটা হচ্ছে KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার পেজটিতে কানেক্টেড হয়ে যাবেন। এছাড়াও আপনারা আমার সঙ্গে কানেক্ট হতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমে www.rj-kebria.com, অর্থাৎ www.rj-kebria.com। ঠিক
রাত 12টায় আমি আবারও ফিরছি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আপনারা আবারও শোনা শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920। মায়া আছে তার জীবনের গল্প নিয়ে। মায়াকে দেখার জন্য আপনারা আসবেন আমার ফেসবুক পেজে, ওখানে একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আছে। হ্যাঁ মায়া, তারপরে তো কাজী তো আমাকে দেখেই বলতেছে, মানে মুখটা কেমন যেন অন্ধকার করে রয়েছে। মানে কাজীটা কি ওর আগে পরিচিত ছিল? পরিচিত ছিল নাকি জানি না, কারণ দেখে অন্ধকার করতেছি কিসের জন্য, যে আমার বয়স অনেক কম আর ওনার বয়স অনেক বেশি। আমাকে বয়সের ডিফারেন্স অনেক বেশি। এখন বলতেছে যে তুমি কি ওনাকে চেনো? এখন উনি যা বলে দিচ্ছে আমিও তাই, আগে বলে দিচ্ছে না, শিখায় পড়াই নিচ্ছে যে যা বলবো তাই শুনবা। এখন উনি যা বলতেছে আমি তাই শুনবো, বলে দিছে তাই আমি বলতেছি। আপনার একবারও মনে হলো না যে বাবা মার কাছে ব্ল্যাকমেইল হওয়ার জন্য আমি তাকে বিয়ে করছি, সেই বাবা মাই বিয়ে করার পরে কিভাবে মেনে নিবে কি নিবে না, এসব আমার মাথায় তখন কাজই করেনি। আপনি কি মানসিক ভাবে কি তখন তার উপরে দুর্বল ছিলেন? দুর্বলও ছিলাম, আবার এসব ভাবতামই না। আর মনে কখনো যদি মনে পড়তো বলতাম যে আব্বু আম্মু, ও বলতো যে আব্বু আম্মু এমনি মেনে নিবে, দেখো যদি আমি ম্যানেজ করবো ওদেরকে। ওকে, আপনাদের মধ্যে বিয়ের আগে ওই প্রথমবার শারীরিক সম্পর্ক হবার পরে বাকি আরো বেশ কয়েকবার কি কন্টিনিউ হয়েছে? না, কখনো হয়নি, আর কখনোই হয়নি। তো তারপর এখন ওই বিয়েতে গেলাম, জানানোর পর যখন কাজী আমাকে সব বলতিছে আমিও বললাম হ্যাঁ ওনাকে চিনি, ওনার বাড়ির পাশে আমরা ভাড়া থাকি, ওনার স্ত্রী আছে তুমি জানো? উনি আমাকে বলে দিছে যে না নাই। আমিও বলছি নাই। বলছে আপনি কি এর ভিত্তি বিয়ে করেননি? বলছে হ্যাঁ বিয়ে করছিলাম, এই স্ত্রী মারা গেছে, এই কথা বলছে কাজীকে। বলে ওখানে বিয়ে পড়াইলো, ওনারই বন্ধু বান্ধব সবাই, আমার কেউ নাই ওখানে, কেউ নাই। আমি বললাম যে আমি আব্বু আম্মুর কাছে ফোন দেব। এখন বলে তুমি যদি তোমার আব্বু আম্মুর কাছে ফোন দাও তাহলে তো আর বিয়েও হবে না, কিছুই হবে না, তুমি চুপ থাকো, একটা কথা বলবা না, সাউন্ড করবা না। এখন আমার কেমন জানি লাগতেছে, আব্বু আম্মুকে ছাইরা আব্বু আম্মু আমাকে নিয়ে অনেক চিন্তা করছিল, অনেক ই করছিল, যে আমার বিয়ের ভিতরে সবার আশা ছিল, আমার মামি বলে, মামা বলে, তারপরে আব্বু আম্মু বলতো যে এইরকম জামাই নেবো, সেই সবাইকে বলতো। আর আমি কিসের জন্য এই কাজটা করতেছি? আব্বু আম্মু তো জীবনে এসব মেনে নিতে পারবে না, আমার জীবনটা চলে গেল, এসব ভাবতেছি, কিন্তু ভাবিয়া কোনো কাজ নেই। কারণ উনি যেহেতু বিয়ে দেখে কাজী পড়াচ্ছে, আমাকে বলতেছে যে বলো কবুল, এইসব বলতেছে। আমি আবার চুপ করে রয়েছি। বলে তোমার সমস্যা কোনো? উনি বলে যে না সমস্যা না, ওর একটু ওই মনে হয় মনটা খারাপ নাকি জানো। তো মায়া বলো, আমাকে বলে দিচ্ছে মায়া বলো। আমি বলানোর পর আমার ওই যে বাবা মা কেউ নেই। বলতেছে ওর বাবা মা কোথায়? উনি জানি কি বললো যে দেশে থাকে নাকি, যে কেউ নাই এখানে, ও আমরা দুজনে পালাই বিয়ে করতে আসছি না কি বলছে। তো কাজে এই অনুযায়ী বিয়ে পড়াই দিল। সাক্ষী কেউ ছিল না? সাক্ষী ছিল ওনার বন্ধু বান্ধব নিয়ে আসছে। বন্ধু বান্ধবে একজন বাবা হয়েছে, উকিল বাবা হয়েছে, আবার উকিল ভাই হয়েছে, এসব মিলিয়ে ওরাই সব। কারণ ওখানে আমার কোনো আর কেউ নেই, শুধু আমি ছাড়া। তো এখন এসব ভাবতেছি যে এটা আমি কি করলাম আর কি না করলাম, কি করতে চাইলাম আর কি হয়ে গেল, এসব ভাবতেছি তখন থেকে। করতে চাইলাম কি আর হয়ে গেল কি। কারণ ভাবলাম যে হয়ে গেছে, আবার ভাবতেছি হয়ে গেছে, তাতে কি হয়েছে, মানুষে যে বিয়ে করে তাদের সমস্যা কি 2 দিন পর আবার দেখি মান্না নেয়, এসব ভাবতেছি। তারপর উনি নিয়ে গেল। আবার আমি আবার ওই যে নাক ফুটা করছি ঢাকায় এসে, তো কিছুদিন হলো, মাসখানিক হলো, আমার বিয়ের মাসখানিক হলো, আমি আবার নাক ফুটা করছি। এখন নাকে এখন ফুল দেবে, ফুল আবার ঢুকে না, কারণ আমি কান্দিছি। ওরা 3-4 জন মিললা যাইতা ধইরা নাকে ফুল দিয়ে দিছে। এখন আমি তো কান্দিছি, অটোর ভিত্তে ধইরা এমনি দিয়ে দিছে, আমি কান্দিছি। আবার ওই সেই উকিল বাবার বাড়িতে নিয়ে গেল আমারে, নিয়ে যায় ওখানে বিয়ের দিন আবার ওই ফিজিক্যাল রিলেশন। এখন এই বিয়ের পরে হয়ে গেল, বিয়ের আগে একবার হয়েছে আর বিয়ের পরে ওই দিন বন্ধুর বাসাতে। হ্যাঁ বন্ধুর বাসাতে, যিনি আমার উকিল বাবা হয়েছে, তো ওনার বাসাতে।
পরে ওখান থেকে চলে আসলাম। আম্মু বললো কই গেছিলাম, আমি বললাম ডিউটিতে গেছিলাম, এই তো চলে আসলাম। আম্মুকে বুঝাইলাম, আর আম্মু বুঝতো আমার কথা, কারণ অনেক ভালোবাসতো। তো যখন যা লাগতো শুধু আম্মুকে বলার দরকার, এখন ঋণ করে হোক আর কিছু করে হোক আম্মু আমাকে এটা আয়নায় দেবে। এখন আম্মুকে বললাম যে ইতে ডিউটিতে গেছিলাম তো একটু দেরি করে ছুটি দিচ্ছে, 10টা বাজে না 9টা বাজে রাত্রে চলে গেছি। এটা কোন সময়ে ছুটি দিল? 9টা বাজে। বললাম যে কাজ শেষ, ছুটি দিয়ে দিচ্ছে। আমাকে বুঝাইলাম, আমি মনে করছে সত্যি, কারণ ওরা তো কখনো গার্মেন্টস দেখেইনি, আর আমি তো করতেইছি। এখন ওই 18 দিন ডিউটি করলাম, ওখানে বিফলে চলে গেল। ওখানে কোনো স্যালারিও তুলতে পারলাম না, কিছুই তুলতে পারলাম না। এখন কিছুদিন পর এখন আব্বু আম্মুর সাথে থাকতে থাকতে এখন বলে তোমার বিয়ে করছি, তোমার বাবার কাছে থাকার জন্য, মার কাছে থাকার জন্য, তোমার ফ্যামিলির সাথে থাকার জন্য তোমার বিয়ে করছি। আমি এসব বলতেছে। আমি আবার বলতেছি সমস্যা কি, থাকি না। আব্বু আম্মু পরে দেখি আব্বু আম্মু মাইনা নেবে না, তো আপনি কি বলেন এসব, পরে আবার পালাই যাব। এর ভিত্তিতে একবার আব্বু আম্মু আমাকে কি জানি নিয়ে মারতে ধরছে, আমি ওর কাছে চলে আসছি। আম্মু মারতে আসছে, আমি ওর কাছে গিয়ে চলে আসছি। কারণ আব্বু মারতো, কিন্তু আব্বু মারতো না, বেশি ভয় দেখাতো না। কিন্তু আপনি বিয়ে করার পরে ওর বাসায় যাননি? বাসায় যাইনি। তখনও আপনি জানেন না যে আলটিমেটলি ওর দ্বিতীয় বউ আছে এবং সেখানে বাচ্চা কাচ্চাও আছে, এরকম কোনো কিছু? আমি জানি না বাচ্চা কাচ্চা আছে কিনা, তখন আপনি কিছু জানেন না ওর ফ্যামিলি সম্পর্কে? না, এসব কিছুই জানি না আমি। তো পরে এখন উনি কয়েকদিন যাইতে আমি আব্বু আম্মুর সাথে, আর আমার বোন ছোট ভাই ছিল, ভাইয়ের সাথে শয়তানি করতেছি, মিথুন আমি যদি কখনো চলে যাই শ্বশুর বাড়িতে তুই তখন কি করে থাকবি? কারণ ওই ভাই কিন্তু আবার আমাকে ছাড়া থাকতেই পারতো না, শুধু কাঁদতো। ওই ভাইকে বুঝাচ্ছি, মিথুন আমি যদি চলে যাই তুই তখন থাকবি কি করে, আমি তো শ্বশুর বাড়ি চলে যাবো, এসব বলতেছি ভাইকে। ফাজলামি করে বলতেছি, কিন্তু ওরা মনে করছে ফাজলামি করে, কিন্তু আমি সিরিয়াসলি বলতেছি, এটা ওরা জানে না। এখন বলতে যে পোশাক আমার গায়ে ছিল এই পোশাক পরেই আমি ওখান থেকে পালাই আসছি। আমার কাছে টাকা ছিল না, ওই যে উকিল ভাই ছিল ওনার কাছে চলে আসছি। চলে আসানোর পরে উনি আবার ফোন দিছে বছরে যে মায়া তো এখানে চলে আসছে, উনি সহ আর ওই ভাই সহ আমি সহ আবার অন্যখানে গেলাম। জানার পর উনি একটা বাসা নিল, একজনের চাচ্চু বলে রাখে, উনি যে বাসা ভাড়া থাকে ওই ফ্ল্যাটে আর কি একটা ছোট রুম দেখে নিল। হাসান একটা রুম দেখে নিল। নেওয়ার পর ওখানে একটা খাট কিনলো, ওই দিনে খাট কিনলো আর কি যেন কিনলো জানি না। কেনানোর পর ওখানে থাকলাম, আবার ওই সেই ফিজিক্যাল রিলেশন আবার বিয়ের পরে, সেটা নরমাল, এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। পরে এখন দেখানোর পরে এখন আব্বু আম্মু ফোন দিচ্ছে, কান্দিছে, আমার মামাও কান্দিছে, মানে জানেন না আপনি কোথায় গেছেন। এখন বলছি আমি কিন্তু মরে যাবো, আমি কিছু যদি করে থাকি, তোমরা যদি আমার এটা মেনে না নাও, আমি সত্যি সত্যি কিন্তু মরে যাবো, এখনই মরবো। যখন ফোন দিচ্ছে তখন আপনি এটা বলছিলেন? আমি কিন্তু চাষারা আসছি, এই যে আমি রেলগাড়ির নিচে এখনই পড়বো, কিন্তু অথচ আমি কিন্তু ওই আপনার হাজবেন্ডের সাথে। পরে এখন কথাবার্তা বলতেছি ওর সাথে, আর আব্বু আম্মু এদিকে ফোন দিচ্ছে, সব বলতেছি। আব্বু সিরিয়াসলি মেনে নিছে, মনে করছে সত্যি সত্যি মেয়ে, যদি রাগী মেয়ে যদি আবার সত্যি সত্যি চলে যায়। তো আব্বু আবার ওই চাষারা আমাকে খুঁজতে আসছে, আমার মামাও কান্দিছে, কানতে কানতে আমার মামাও চলে আসছে। আবার আমার আম্মু কান্দে, পাগলের মতো কান্দে বেড়াচ্ছে যে কই গেছি, আমি না গেছি। আব্বু বলতেছে মা তুমি চলে আসো, আমি তোমার কিছুই করবো না। আম্মু বলতেছে কিছুই করবো না মা, তুমি চলে আসো, দেখো তুমি তো বড়। আমার মামা বুঝাচ্ছে তুমি তো বড়, তুমি যদি এমন করো, মানুষ তোমার ছোট বোন আর 3টা আছে, ভাই আছে, বলবে যে এসব ফ্যামিলিতে বিয়ে করা যাবে না, কারণ এসব ফ্যামিলি ভালো না। বড় বোনে যেহেতু খারাপ, ছোট বোনে আর কি করতে পারে? বড় বোনে যদি মইরা যায় এসব করে, আর ছোট বোনেরা কি করবে? এসব আমার মামা বুঝাচ্ছে ফোন দিয়ে। পরে উনি আবার আমাকে, আমার হাজবেন্ড তখন আবার আমাকে বুঝাইলো যে ঠিক আছে মায়া তুমি চলে যাও, আমি আব্বু আম্মুকে ম্যানেজ করে নেব, তারপর আমরা দেখবো বাড়িতে তোমারে নিয়ে যাব। এর ভিতরে আমার শাশুড়ির সাথে আমি কথা বলতেছি, আমার শাশুড়ির সাথে। কি বলতেছিলেন তখন? শাশুড়ি কি বলে? শাশুড়ি বলছে, উনি নাকি বিয়ের আগে বলছে শাশুড়িকে যে মা আমি একটা মেয়ে, আমার কাছে একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, মেয়েটা শিক্ষিত আছে, আর দেখতেও সুন্দর আছে, কথাবার্তা কম বলে, ভদ্র অনেক, এসব বলছে। আমি আবার ওনার মোবাইলে রেকর্ড করা আছে, আমি আবার সবসময় যে দেখতাম ওনার সাথে একখানে হয়েছে, ওনার মোবাইলটা আগে নিয়ে চেক করতাম যে কার সাথে কথা বলছে, অটো রেকর্ড চালু করা থাকতো, আমি সবসময়
চেক করতাম আর কি, আবার মেসেজ দেখতাম, মেসেজ চেক করতাম। তো এখন দেখি যে ওনার মায়ের সাথে সব কথা বলছে, মায়ে বলছে ঠিক আছে, মায়ে বলছে ভাতিজারা সবাই বলছে যাচ্ছে যদি ভালো হয় তাহলে বিয়ে করে ফেলো। কিন্তু এই বিয়ের ভিত্তি আবার ওরা ছিল না, বিয়ের ভিত্তি আমরা থাকবো না, থাকলে যদি আবার পরে সমস্যা হয়, এখন বিয়ের ভিত্তি থাকবে না। এখন বিয়ে হয়ে গেল, আমার শাশুড়ির কাছে গেলাম একদিন, বিয়ের পর একদিন আমার শাশুড়ির সাথে আগে কথা বললাম, কথা বলে আমার বলতিছে যে তোমার কথা ভালো লাগে, এই ভালো লাগে, সেই ভালো লাগে, আমার শাশুড়ি বলতিছে। বললাম ভালো লাগবে না, আমি কি খারাপ যে আমার কথা ভালো লাগবে না, আমি কি বোবা কথা বলতে পারি না যে ভালো লাগবে না, এসব বলতিছে। তুমি তো ভালোই কথা বলতে পারো, আমার শাশুড়ি বলতিছে। বলে ফোন টোন অনেক কথা বলে ফোন টোন কেটে দিলাম। এর ভিত্তিতে এখন আসলাম, আসিয়ে যখন আব্বু আম্মুর সাথে থাকি, ওই বাসা থেকে রাগ করে যে গেছিলাম যে আমি মরে যাব, বাসার ভিতরে তো আসলাম, আব্বু আম্মু বুঝাইলো, তো এই যে আমার হাজবেন্ডও বুঝাইলো, বাসায় চলে আসলাম। এর ভিতরে আবার দেখি শুক্রবার আসলে বা সন্ধ্যা হলেই, রেগুলার সন্ধ্যা হলেই উনি আমাকে দেখার জন্য আশেপাশে ঘুরতো, এ করতো সে করতো, বাসার ভিতরে কিন্তু ঢুকতো না, মানে আপনার বাসার আশেপাশে ঘুরঘুর করতো। কিন্তু আমার ছোট বোনে বলতো বস এ তো এবার দিয়ে যাওয়া আসা করতেছে, আপু তুমি সত্যি করে কত, তুমি কি বসের সাথে কোনো তোমার সম্পর্ক আছে? আমি বলতাম কিসের সম্পর্ক রে তোর বসের সাথে, ওটা অন্য লোক হলো, বুড়া লোক একটা। হ্যাঁ আমি বলতাম, অথচ বিয়ে হয়ে গেছে। আমি বলতাম যে বুড়া লোক একটা, দেখতে কেমন বাট্টুর লোক, আমি দেখতেই পারি না লোকটাকে, আর তুই বলিস ওই লোকের সাথে আমার কোনো সম্পর্ক আসেনি। তো এসব বলতাম আমার বোনকে, তো বোনও আবার বুঝতো আসলে আমার আপু তো এমন করতে পারে না, মানে কেউ ধারণাই করেনি যে আপনি ধরনের কাজ করেন। কারণ আমার আম্মু বলতো, আমার বোনে বলতো, কারণ এটা লোক হলো, এটা তো কিছুই না, তোমার কেউ পছন্দ করতো না। আবার বলতো তোমার পিছনে এমনি কত ছেলে থাকতো, ভালো একটা ছেলে দেখো। আব্বু বলতো ভালো যে ভালো হবে, লাগবে না, সম্পদ লাগবে না তার, যদি শুধু ছেলেটা ভালো হয়, চরিত্র ব্যবহার বংশগত ভালো হয়, তাহলে তুমি যদি তার সাথে প্রেমও করো আমরা মেনে নেব সেই ছেলেকে, কখনো কিন্তু পালাই যাইবা না। আব্বু বুঝাইতো আগে আমারে, ছোট থাকতেই বুঝাইতো আব্বু এসব, কিন্তু আমার মাথায় ওইটা কাজ করেনি। এখন ভাবছি বিয়ে যেহেতু হয়েছে আব্বু তো মেনেই নেবে, উনি যেহেতু বলছে যে আম্মুকে রাজি করাবে, তো রাজি করাইতেই পারবে মনে হয়। এখন রেগুলার দেখতে আসে আমার বোন, যখন এমনি বলে আবার 2 দিন পর দেখতে আসে আমারে। এখন কি বলবো, আমি তো কিছু দেখতে আসে বলতে কি আপনার বাসায় ঢোকে না, বাসার আশপাশ দিয়ে ঘুরঘুর করে, এখন আমরা হাত ইশারা করে, চোখ ইশারা করে কথা বলে। এখন একদিন আমার একটা স্ক্রিন টাচ সেট দিছে, স্ক্রিন টাচ একটা সেট দিল, আমি আবার কিভাবে নেব, ওনারা সামনাসামনি তো আর সামনের থেকে নিতে পারবো না, মানুষ বলবে এই লোকটার সাথে নিশ্চয়ই কোনো তাহলে সম্পর্ক আছে। আমি আমার ছোট ভাই ছিল, ওই যে ভাইকে বলতাম ভাইয়া আমি কিন্তু শ্বশুর বাড়িতে চলে যাব, ওই ভাইকে বলতাম ভাইয়া ওই যে ওই মেয়ে একটা আছে, ছোট মানুষ তো বুঝাইতাম যা তাই বুঝতো, ওরা কিন্তু মেয়ে, শুধু শার্ট প্যান্ট পরছে, আমি যেমন শার্ট প্যান্ট পরি না, ওই মেয়েটা ওইরকম শার্ট প্যান্ট পরছে, ওগুলো আগলা দাড়ি লাগাইছে, বুঝছো, আগলা দাড়ি লাগাইছে, ও তোমার হাতে একটা মোবাইল দেবে, তুমি মোবাইলটা নিয়ে আসে, আব্বুরেও কইবা না আম্মুরেও কইবা না, আমার হাতে দিয়ে দিবা। হ্যাঁ, তো ওই ভাই আবার কি করছে, ছোট ভাই নিয়ে আসছে ফোনটা, নিয়ে আসা আমার হাতে দিছে, দিয়ে কিছুক্ষণ পর আব্বুরে কয় আব্বু মায়াপুরে একটা মেয়ে আছে, মেয়েটা আপু যেমন শার্ট প্যান্ট পরে আমার শার্ট প্যান্ট পরে, বুঝছো, শার্ট প্যান্ট পরে, তো মেয়েটার কিন্তু দাড়ি আছে, ওগুলো দাড়ি লাগাইছে কিসের জন্য, তো এখন আব্বু অতটা কেয়ার করেনি, ছোট মানুষে কি বলতিছে না বলতিছে কেয়ার করেনি। তখন আমিও আবার ভয় পাইতেছি, আব্বু যদি আবার এটা সত্যি ভাবি না যে আমি আসলে একটা লোকের কাছ থেকে ফোন নিছি। আমাকে বলে মায়া তুমি কার কাছ থেকে ফোন নিছো, সত্যি জিজ্ঞেস করতেছে কার কাছ থেকে ফোন নিছো। আমি বললাম আব্বু না, আমার এই ফোনটা না ওই নিছিল, একটা মেয়ের কথা বললাম যে রত্না নিছিল, তো আমার ওর ফোন নাকি নষ্ট হয়ে গেছে, এর জন্য আর কি পরে আমাকে এটা দিয়ে দিল, আর মিথুনের দ্বারা আমি নিলাম। তো এখন আব্বু মনে করছে হয় মনে হয় আর ছোট মানুষে কি বলছে না বলছে, হ্যাঁ আব্বু অতটা খেয়াল করিনি। পরে আব্বুকে ওই সেটটা বের করে দেখাইলাম, আমার সেটটা দেখাইলাম যেটা নিছিল, আর ওই স্ক্রিনটা আবার হচ্ছে করে রাখছি, চুরি করে রাখছি, আব্বু আমাকে দেখাচ্ছে না। কিছুদিন পর আবার আম্মু দেখতে পারছে মোবাইল, আমি বললাম আম্মু এটা ও রত্নার নিছি, আমি একটু পরে আবার ওরে দিয়ে দেবো, বুঝছো, আমি কিছু চালানোর জন্য একটু নিছি, আমার মোবাইল তো নষ্ট, চালানোর জন্য একটু নিছি। আম্মু আবার আব্বুর কানে এটা দেয়নি। এখন যাইতেছে কিছুদিন পর আবার ওই রাত্রের বেলা আম্মু পিঠা বানাইতেছে রান্নাঘরে বসে, এখন উনি চলে আসছে, একটা লোক সহ, আর ওনার থেকে আরো একটা বয়স্ক লোক সহ চলে আসছে। আইসা আব্বু ঘরে ছিল, আমি ছিলাম, আম্মু ছিল, পরে আম্মু আব্বুর পা ধইরা জড়াই ধইরা বয়ে রয়েছে, যে এখন আব্বু তো চেনে না আম্মুও চেনে না, এই লোকটা কে,
হঠাৎ এসে এটা পাগল নি যে হঠাৎ এসে পা ধরে বসলো, এটা আবার কেমন হতে পারে। পরে আম্মু তো ভয় পাইছে যে হাসান পাগল নাকি এটা। পরে আব্বু জিজ্ঞেস করতেছে কে তুমি, কে সে, সবকিছু আমার খুলে বললো যে আমি আবার ভয়ে রান্নাঘরেই আছি, আমি যাচ্ছি না, আব্বু যদি আবার আমাকে মারে। এখন আমি ভয়ে যাচ্ছি না, রান্নাঘরে আছি। উনি আবার সবকিছু আব্বুকে খুলে বললো, আম্মুকে খুলে বললো, পা ধরছে, বলতেছে আপনারা যদি মাফ না করেন তাহলে আমি কিন্তু পা ছাইড়া দেব না। এসব আবার আমার ছোট ভাই আইসা আমার বলতেছে। মানে এই যে কাজটা করতেছে আপনার হাজবেন্ড, সেটা কি আপনাকে আগে থেকে জানিয়েছিল যে আজকে আমি ধরনের ঘটনা ঘটাবো? না না, এসব বলেনি, ডিরেক্টলি সে বাসার মধ্যে ঢুকে এই ধরনের। হ্যাঁ, তো পরে এখন এই আমার ছোট ভাই গিয়ে আবার রান্নাঘরে গিয়ে বলতেছে আপু লোকটা কে, এসব কি কিনে নিয়ে আসছে, আবার দিয়ে আব্বুর পায়ে জড়াই ধরছে, কান্না করতেছে, লোকটা কে। পরে আব্বুকে এটা তো কোনোদিনই সম্ভব না, তোমার বয়স আমার বয়স তো সমানই, প্রায় 2-1 বছর বা 2-3 বছর 5 বছর কম বেশি হতে পারে, কিন্তু তুমি তো আমার বয়সী, আর আমার মেয়ে কি এমন বয়স হয়েছে, 17 বছর বয়সী এই মেয়ে তোমার সাথে বিয়ে বসছে, এটা কি সত্যি? আব্বু মানে মাথায় হাত দিয়ে আর কাঁদতেছে আর এসব কইতেছে, আমার ডাকতেছে, আমি আবার ভয়ে যাচ্ছি না আব্বু যদি আমার মারে। আব্বু কাঁদতেছে আর বলতেছে মায়া তুমি কি এটা সত্যি এমন করছো? আমি বললাম আমি কথা বলতেছি না, আমিও কাঁদতেছি আব্বুর সাথে। আব্বু আমার একটা খুচুন ছিল তরকারি লাড়ার জন্য, এই খুচুন দিয়ে আমার ঢিলা দিছে, তুই মরিস না, এখনই মরে যা। এটা আপনার হাজবেন্ডের সামনে? হ্যাঁ সামনে, তুই এখনই মরে যা, তুই মরে গেলে আমার কোনো দুঃখ নেই, তুই যা এখান থেকে। তোরে আমি অনেক ভালো ভাবছিলাম, আমি মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কথা বলতাম যে আমার মেয়ে এমন হবে না, আমার 4টা মেয়ে এমন কখনো হবে না, গ্রামের উপর দিয়ে তুই অনেক ভালো ছিল, সবাই তো সুনাম করতো, আর তুই আজকে কিভাবে এই কাজটা করতে পারছিস, আমি কি করে সমাজে মুখ দেখাবো, বাড়িতে কিভাবে মুখ দেখাবো, আর ওর সাথে তো জীবনটা কয়দিন চলবে, ওর তো অর্ধেক বয়স চলে গেছে, আর তুই কি মেয়ে, ওর তো কেমন রুচি তোর, তুই এভাবে কি সামনে বলতিছে যে তোর কেমন রুচি, তুই আমার মেয়ে হয়ে তুই এরকম কাজ করতে পারিস, আমি তো কখনোই ভাবতে পারিনি। আব্বু বলতিছে সব কথা, আমি কাঁদতেছি, আবার ওই আমার এই যে করছে তো ঢিলা দিছে খুরসুন দিয়ে, আমি আবার ওখান থেকে সরে গেছি আর কাঁদতেছি, আব্বু কাঁদতেছে, আম্মু কাঁদতেছে, আমার বোনেরা, ছোট ভাই সহ, মামা সহ সবাই কান্নাকাটি শুরু করছে। এখন কান্নাকাটি শুরু করছে করানোর পর এখন আব্বু আম্মু বলতেছে, যাই হোক ওনারে বলতেছে যে তুমি আগে বিয়ে করনি, বলছে হ্যাঁ আমি বিয়ে করছিলাম, আগের ঘরের এই সন্তান আছে, আর আমার ওয়াইফকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, বা উনি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, সবার কি বলতেছে আব্বু। আব্বু বলতেছে আমার মেয়েও যখন তোমাকে ছাড়া বাঁচবে না, তুমিও যখন আমার মেয়েকে ছাড়া বাঁচবা না, তো ঠিক আছে থাকো, তোমরা যেভাবে থাকতে পারবা থাকো। আমার বলতেছে মায়া তুই যে থাকতে পারিস থাক। এই যে ডিভোর্সের কথাটা উনি স্বীকার করলো, এটা কি আপনি ফার্স্ট তার মুখ থেকে শুনলেন নাকি আগে শুনেছেন? আগে শুনেছি। সেকেন্ড বউয়ের কথাটা শুনেছেন? না, সেকেন্ড বউয়ের কথা তখন আপনি জানেন না। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরবো, 4 মিনিটের ব্রেক। আপনারা শুনছেন মায়ার জীবনের গল্প, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920-তে। আমি আরজে কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি। মায়াকে দেখার জন্য ফেসবুকে আসতে পারেন www.facebook.com/kibriya.rj, KEBRIA.RJ, পেজটি আরজে কিবরিয়া নামে আছে, লাইক দিয়ে দেবেন, মেম্বার হয়ে যাবেন। ফিরছি 4 মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ABC Radio 89.2 FM। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। 4 মিনিট পর আরো একবার স্বাগত। শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। যারা জীবনের গল্প এখানে বলতে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরছি মায়া আপনার কাছে আবারও, বলুন তারপর। তো বাবার পা ধরে যখন বসে আছে এসব বললো, তখন আব্বু মেনে নিল যে ঠিক আছে, তুমি আগে বিয়ে করনি? তো বললো হ্যাঁ বিয়ে করছিলাম, তো ওই ঘরের একটা সন্তান আছে আর ওনার ডিভোর্স দিয়ে দিছি, কাগজপাতি তুমি দেখাইতে পারবা? হ্যাঁ দেখাইতে পারবো।
পরে সবাই জানে যে হ্যাঁ আসলেই ওই বউরে ডিভোর্স দিছে, আশেপাশের লোক সবাই জানে, যে বাসায় আছে এরাও জানে যে ডিভোর্স দিছে আগের বউরে, কারণ ওরাও স্থানীয় ছিল, এরাও স্থানীয়, ডিভোর্স দিয়ে গেছে। তো এখন এসব হলো, পরে যে বউ আছে এটা জানে না, কেউ জানে না আর আমরাও জানি না। তো এখন এসব বললো যে ডিভোর্স দিছে, এখন সবাই বলে হ্যাঁ ডিভোর্স দিছে। আব্বু মেনে নিল, কারণ যেহেতু মেয়েও যেহেতু ওরা ছাড়াই বাঁচবে না, মরে যাবে, আর ও যেহেতু আমার মেয়েরা ছাড়া বাঁচবে না, এখন ওরা যদি সুখে থাকে, ওদের সুখের ভিতরে আমি আবার কথা বলে কি করব, এসব বলতো আব্বু। মনে মনে ভাবতো আর আম্মুরে বলতো যে তো তোমার মেয়ে এসব কি করছে না করছে। আব্বু আবার আমি একাই থাকলে আব্বু আমাকে মারতে চাইতো, মারতে যাইতো, তুই এসব কি করতেছিস। মানে এক পর্যায়ে মেনে নিল, কিন্তু আপনি আপনার বাবার বাসায় থেকে গেলেন, তারপরেও বলতিছে আব্বু রাগারাগি করতো। তারপরে সব বলতিছে। এখন আমি আবার আব্বুকে বলতে কিছু বলি না, আব্বুর খালি আব্বুর কথা শুনি আর কান্দি। আমি আসলেই যে কি করলাম এসব আমি তো বুঝতে পারলাম না, আর কি করতে চাইলাম, কি বা হয়ে পাইলাম আর কি বা হয়ে গেল। শুধু শুধু এসব কিসের জন্য করলাম এসব ঝামেলা, আমি তো বুঝতে পারিনি যে এসব ঝামেলা হয়ে যাবে, এমন একটা বড় পর্যায়ে দাঁড়ায় যাবে, বেশি কিছু সমস্যা হবে, এত কিছু বুঝতাম না। জানতাম ওনার সাথে বিয়ে হলেই বা কি হবে, দুদিন পরে দেশে চলে যাব, সবাই চলে যাচ্ছে, কি হয়েছে এভাবে চলে যাব, উনি তো আর আমাকে কিছু করতে পারবে না, দেশে গিয়ে যদি গ্রামে যাই তখন তো আর কিছু করতে পারবে না, এসব ভাবতাম। তারপরে আব্বু মেনে নিল, আছি ওনার সাথেই আর কি। উনি ওনার বাসাতে থাকে, রাত 1টা 2টা 3টা পর্যন্ত আমার সাথে কথা বলে। আর একটা লোকে যদি কেউ যদি 3টা 4টা রেগুলার যদি কথা বলে, কেউ কি বুঝতে পারবে যে ওনার ওয়াইফ আছে কিনা। আপনি তাহলে কেন ঘরে উঠে যাচ্ছিলেন না? ওনার ঘরে উঠে যাচ্ছি না, তখন বলতেছে মায়া, উনি আবার ওই ফ্যাক্টরি নিয়ে এক সমস্যায় পড়ে গেছিল, যার কারণে ওদের হচ্ছে 3জন পার্টনার মিলেই প্রায় 95 লাখ টাকা হচ্ছে ধরা খাইছে। তো এই নিয়ে এখন উনি বলতেছে মায়া আমি তো বাড়িটা বিক্রি করে দেব, তো কি করব, এখন আমার তো সামনে সমস্যা অনেক, বাড়িটা বিক্রি করি। তো আমি বলতাম প্রথম তো অতটা কিছু বুঝতাম না, তো আমি বললাম আপনি কি করবেন আমি জানি। তো উনি আবার বাড়ি বিক্রি করে দিল, ওখান থেকে মনে হয় আমার 1 লক্ষ টাকা দিছিল। না, এর মধ্যে আমার আম্মু বলছে যে ও যে তোমার কাছে থাকবে, তো ওর একটা ভবিষ্যতের চিন্তা ভাবনা আছে না, ওরে তুমি কি করে দিতে পারবে, ওর ভবিষ্যৎ আছে না। পরে উনি 1 লক্ষ টাকা দিছিল, দেওয়ানোর পর এই টাকা আবার আমি দেশে পাঠাই দিছি যে জমি টমি রাখবে। এই টাকা আবার ওখান থেকে আবার শেষ হয়ে গেছে, কারণ যার কাছে রাখতে দিছি এও মনে করেন 10,000 5,000 20,000 ভাঙছে, এ আবার ওর কাছ থেকে আবার আরেকজনে আবার ধান নিচ্ছে 10,000 5,000, এমন করে দেখা যায় টাকা আমার 50,000ও নেই। আচ্ছা, এগুলো বোঝাতো আপনাকে? এসব বোঝাতো, আপনি চোখ বন্ধ করে সেগুলো বিশ্বাস করতেন? আমিও বিশ্বাস করলাম। পরে ওই 1 লক্ষ টাকা দিল, লইয়া দেশে গেলাম, দেশে পাঠাই দিলাম। দেশে পাঠাই দেওয়ার আগে আমার এক হলো খালু ফেনীতে থাকে, ওই ছোট খালা, যে খালা আমার ছোট থেকে মানুষ করছে, যাকে মা বলে জানতাম, ওই খালা। পরে বিয়ে হয়েছে যখন, উনি আবার হচ্ছে ওই খালু আবার ওই ফেনী না কোন জায়গা যেন থাকে, ওখান থেকে আসবে। বলছে যে মায়ার নাকি বিয়ে হয়েছে, আম্মুরে বলছে আপা মায়ার নাকি বিয়ে দিলেন, তো আমাকে না জানাইয়া দিলেন, ও তো আমাদের মেয়ের মতো, সবাই মনে আশা আকাঙ্ক্ষা আছে। আম্মু আর অত কিছু খুলে না বলে বলছে হ ভাই তুমি আইসো, আইয়া দেখা যাইও। কয় ঠিক আছে আইতাছি, জামাইরে দেখা যাবো, এসব বলছে আমার খালু। এখন তখন ছিল অবরোধের সময়, তো খালু আবার আসতে ধরছে এখানে কোন জায়গায়, ফেনী না কোন জায়গায় যেন আবার হচ্ছে ভৈরবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে ওই যে পেট্রোল ধরাই দেয় না। এখন খালু এটা দেখে ঢিলাঢিলি দেখে খালু মনে করছে সবাই নামা যাচ্ছে, খালু আবার জ্বালানা দিয়ে লাভ দিছে। লাভ দেওয়ানোর পর তখন ওই হয়েছে, খালুর কান ফাইটটা রক্ত বের হয়েছে, মাথা ফাইটটা রক্ত বের হয়েছে, ওখানে নিচে পড়েছিল। পরে একজন চেনা পরিচয় সাথের লোক যে কাজে আসছে, উনি আবার নিয়ে গেছে, নিয়ে যে পুলিশ টুলিশ আবার আসছে, আইসা আবার ওনারে নিয়ে গেছে। পরে আবার ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দিছে। আমাদেরকে আবার রাত্রের ভিতরে ফোন দিল। এর ভিতরে আমরা আবার হচ্ছে 2 জনে একটা রুম নিলাম। আব্বু আম্মু বলতেছে, আবার সবাই বলতেছে, বাড়িওয়ালা আবার ওনারে চেনে, বলে ভাই আপনি আবার এভাবে থাকেন কিসের জন্য, মানে আব্বু আম্মু যে রুমে থাকতো ওই রুমে আবার আমরা থাকতাম, আব্বু আম্মু থাকতো আমরা থাকতাম, আম্মু ওরা খাটে থাকতো, আর আব্বু আমার মামা সহ আবার অন্য একটা রুম নিছে, ওই রুমে থাকতো, যেহেতু দেখতেছে মেয়ে এখানে। পরে
ওরা আবার অন্য রুমে থাকতো, আর এখানে আমার বোনেরা সহ আমরা আম্মু সবাই মিলে, আবার আমরা দুইজন নিচে থাকতাম, আম্মুরা সবাই, আম্মু আমার বোন ভাই সবাই ওরা খাটে ঘুমাতো, আমরা আবার নিচে ঘুমাইতাম। তো এভাবে কয়দিন থাকবেন, আপনি একটা রুম নেন। পরে আবার রুম নিলাম একটা, রুম নিয়ে এই রুমের ভিতরে সবকিছু জিনিসপত্র সব কিনলো, যত জিনিস লাগে সব কিনে নিল। নেওয়ানোর পর ওই রুমে গেলাম প্রথম, যাওয়ানোর পর এখন থাকতেছি কিছুদিন। তখন পর্যন্ত আপনার ওই প্রতিবন্ধী ছেলেটার সঙ্গে দেখা হয়নি? না, দেখা হয়নি। আচ্ছা, দেখা হয়নি। তো ওই এখন রুমটা কি আপনার পুরো ফ্যামিলি সহই নিল? হ্যাঁ। আচ্ছা, মেনে নিল সব। তো আপনার পুরো ফ্যামিলি ওখানে ছিল? হ্যাঁ, ওখানেই ছিল। উনিই নিল রুম? হ্যাঁ, উনি রুম নিল। তারপর নেওয়ানোর পর ওখানে থাকতেছি। আব্বু আম্মু আবার আমারে বলতেছে যে ওর যে বাড়ি আছে, আবার তোমার বাড়িতে নিয়ে যাচ্ছে না কিসের জন্য? রাইট, কিসের জন্য নিয়ে যাচ্ছে না, সমস্যা কোথায়? আমি বললাম আমুরে আবার বললাম আম্মু সমস্যা আছে, ওর ভাইরা যদি মেনে না নেয় এজন্যই আর কি। আমুরে বুঝাচ্ছি আমি। আম্মু বলতেছে তুই কি আমার থেকে বড় না আমার থেকে ছোট রে? আমি বললাম ছোট। আমি তোর একদিনের বড় হলেও তো বড়। আমি বললাম হ্যাঁ বড় তুমি। তাহলে তোর থেকে আমার বুদ্ধি কম আছে না বেশি আছে? আমি বললাম যে বেশি আছে। আমাকে বলতেছে যে বেশি আছে তোমার বুদ্ধি। তাহলে তুই আমার কথা বাদ দিয়ে তুই ওর কথা কিসের জন্য বিশ্বাস করতেছিস? আমি বললাম যে ও তো বলতিছে সেজন্য আমি বিশ্বাস করতেছি। একজনে যদি বলে যে ওই ঘরের ভিতরে আগুন লাগাই দিয়ে তুই কি তাই দিয়ে আসা বলবি যে হ দিয়ে আইসি? আমি বললাম তাহলে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? আমার এই কথা বলতেছে বলে এখন ওখানে থাকতেছি। এর ভিত্তিতে আমার খালু ওই যে কথা বললো আসবে, উনি চলে আসবে জামাইকে। আপনার হাজবেন্ড কোথায় ছিল? আমার সাথে আছে, ওই যে আলাদা রুম নিলাম। আচ্ছা আচ্ছা। তো ওখানে থাকতেছি। এখন ও বলতেছে, ওরে বললাম যে দেখেন আমার ছোট খালু তো আসবে, কারণ এই খালারে আমি ছোট থেকে মা বলে রাখতাম, আমার অনেক আদর করতো। এই খালু আমাকে অনেক আদর করতো, মেয়ের মতো দেখতো। ওনার মেয়ে নাই, 3টাই ছেলে। তো সবকিছু বললাম। তো উনি বললো উনি আসলে আমি থাকবো না। বললাম কিসের জন্য থাকবেন না? না বলবে জামাই এরকম সেরকম, তোমার বয়স এত, এসব বলতেছে। এর মধ্যে আমার খালু যে কথা বললো 12টার সময়, রাত 3টা বাজে শুনি আমার খালু অ্যাক্সিডেন্ট হয়েছে, ঢাকা মেডিকেলে চলে আসছে। আম্মুরেও ফোন দিছে, আব্বুরেও ফোন দিছে ঢাকা মেডিকেল থেকে। আবার ঢাকা মেডিকেল থেকে ফোন দিছে আমার মামারে বাড়ির দেশে ফোন দিছে। দেশ থেকে আবার আমাদের ফোনে আবার ফোন আসতেছে, আমার ফোনও বাজতেছে, আমার হাজবেন্ডের ফোনও বাজতেছে, আমার আম্মুর ফোন আব্বুর ফোন সবার ফোনও বাজতেছে। এখন রাত 3টা বাজে, পাশাপাশি তো বাসা। এখন আম্মু আবার আমার খবর দিছে, দেখো তো মায়ারে জিজ্ঞাসা আসো তো যে কি হয়েছে, ফোন দিতে কও তো একটু। আমি আবার ফোন দিলাম, শুনতেছি এই অবস্থা, খালু অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, আমি খালুর সাথে রাত্রে কথা বললাম 12টার সময়। আম্মু বলে আমি কথা বললাম ওর সাথে, ওরে আসতে বললাম, ওই আসবে, আসলে 1 লক্ষ টাকা লইয়া যায় দেশে জমি টমি কিনবো বা নেবো, ধানের জমি নেবো, এসব বলতিছে। অবরোধের জন্য যাইতে পারতেছি না, আর ও আসুক, অনেক জিনিসপত্র কিনছি আমরা, আর এসব নিয়ে যাওয়ার লাগবে, ও আসলে আমাদের একটু হবে, এসব বলতিছে। এখন খালুর এর ভিত্তি এমন, সকালবেলা উঠলাম আমি, সকালবেলা উঠেই এর আগে ওনার ওয়াইফ আসছে 10 দিন যখন থাকলাম, ওই প্রথম রুমে যখন 10 দিন থাকলাম, এর ভিতর ওয়াইফ আসছে। আয়শা প্রথম যে বাসায় উনি আসছিল না, আয়শা বলছিল যে আমি ওনার বড় বোন লাগি বিয়ে করাই দেব, ওই বাসার মহিলা আবার ওই বাড়িয়ালি আবার নিয়ে আসছে। আমরা রুম চেঞ্জ করে অন্য বাসায় আসছি, তো ওই বাসায় নিয়ে আসছে। আয়শা বলতেছে মায়াতে এই বাসায় থাকে। এখন আমি কেবল ঘুম থেকে উঠে আসছি, কিছুই করিনি, ফ্রেশও হয়নি, কিছুই করিনি, এমনি উঠে আসছি, চিল্লি লাগছে কিসে দেখে আসি। আসা দেখি ওই মহিলা আর ওই বাড়িয়ালি আমার বলতেছে মায়া ভালো আছিস রে? আমি বললাম হ্যাঁ ভালো আছি। এই যে মায়া ওই মহিলাকে দেখাই দিচ্ছে আর কি, ওই বাড়িয়ালি, আগের বাড়িয়ালি, যেহেতু মায়া। আমি বলে মায়া তুমি কোথায় থাকো? আমি বললাম কেন, এই যে এখানে থাকি। পরে গেলাম গা, আমার মনে নাই এই মহিলা যে আসছিল আমার বিয়ের আগে, আয়সা বলছে যে বোন লাগে। এখন আমার বলতেছে আমি যে, তোমার মনে আছে আমি নিজে আসছিলাম, আয়সা বলছিলাম আমি একজনের বোন লাগি, তার সে তোমাকে পছন্দ করে, তার সাথে তোমার বিয়ে দেবো বলে গেছিলাম। আমি বললাম হ্যাঁ, অতটা মনে নাই, কিন্তু বোরকাটা একটু চেনা চেনা লাগতেছে আমার। মুখ তো দেখিনি ওই সময়, আপনার মুখ খুলতে গেছিলাম, মুখোশ খুলতে গেছিলাম, আপনি তো দেখাননি আমার মুখ। পরে এখন ওই মহিলা আসছে, আয়শা এখন রুমে নিয়ে গেলাম, যে এটা আমার রুম। আমার হাজবেন্ড তখন শুয়েই আছে, শীতের দিন তো হালকা হালকা শীত, উনি শুয়েই আছে। আমি আবার উঠে ওই যে আম্মুর বাসায় যাইতে ধরে তখন এই তো দেখলাম, নিয়ে আসলাম, যখন উনি শুয়ে আছে। আয়শায় ওনার সাথে যা তা বলতিছে,
আমার হাজবেন্ড আবার দেখে ওর পা ধরতিছে, আপু তুই এমনি চিল্লাস না মানুষের বোন করছি তোরে আমি, মানে ওয়াইফের পা ধরতিছে বা হাত ধরতিছে বলে কি বলছে, আপু এভাবে চিল্লাস না। হ্যাঁ আপু কি বোন তোর, তুই এভাবে চিল্লাস না, তুই দেখ এখানে অনেক মান সম্মানের ব্যাপার অনেক কিছু বলতিছে আর কি। যখন এসব বলতিছে আমি বললাম যে এ আবার কে তাহলে? ও আবার বলতিছে, ওই মহিলা বলতিছে, মানে যেসব ভাষা বলা যায় না এসব ভাষায় বলে গালি দিচ্ছে, তুই কি করে আমার রেখে বিয়ে করতে পারলি, তুই আমার এক সংসার ভাঙ্গা নিয়ে আসছিস, নিয়ে আসা তুই আবার অন্য মেয়েকে তুই কিভাবে বিয়ে করতেছিস, এসব বলতিছে। তারপর উনি এভাবে বলতিছে, এখন ও আমার হাজবেন্ড উঠে ওনার হাত ধরতিছে, পা ধরতিছে, কি অবস্থা, আমি তো এসব দেখে আমি সহ্যই করতে পারতেছি না, এসব কি হচ্ছে না হচ্ছে, এসব কি মানুষ নাটক দেখতে, নাটকের থেকেও তো নাটক দেখতেছি আমি ঘরের ভিতরে, আমার এসব কি হচ্ছে এসব ভাবতেছি আর কাঁদতেছি আমি, আর কাঁদতেছি। এখন আম্মু এসব বলতেছে ওই মহিলাকে, এখন ওই যে বাসায় গিয়ে বলছিল যে মহিলা বাসা বাড়িওয়ালার বউ, উনি আসা আবার আমার আম্মুরে বলতিছে মাইয়ারে বিয়া দিচ্ছ দেখা দেওয়ানি, মাইয়া যে জামাই যে আরো বিয়া করছে বাচ্চা কাচ্চা আছে এই রেখা যে বিয়া দিচ্ছ দেখনি আগে। এখন আমার আম্মু বলতিছে কি বলে না বলে সব, ওই তো আমাদের কাছে বললো যে ওর বউরে এই ডিভোর্স দিছে সেই করছে, আবার এই বউ আবার কোত্থেকে আসলো। আমি বললি, আমি আবার বলতেছি ঢাকা শহরে মনে হয় এমনই হয়, এসব মিথ্যা কথা, একজনে এমনি একজন স্বামীরে নিয়ে দাবি করতে পারে, এটা কিছুই না, ছবিতে দেখি না। আমি আবার এসব বলতেছি, মনে মনে ভাবতেছি, আম্মুরে বলতেছি, আম্মু আবার মানুষকে বুঝাচ্ছে যে এমনও হতে পারে। দেখি না এটা তো সত্যি সত্যি হচ্ছে, উনি ওনার ওয়াইফ আর উনি ওনার হাজবেন্ড। আমি তাহলে কি হলাম, আমি কে? আমি এটা ভাবতেছি আমি কে? ও ঘরের ভিতরে এখন একটা রুমের ভিতরে, এখন উনি ফোন দিল ওনার মারে, আমার শাশুড়িরে ফোন দিল, শাশুড়ি চলে আসলো, আমার ভাসুরের পোলা চলে আসলো, তারপর আমার ননদ চলে আসলো, সব চলে আসলো। আসানোর পরে বলতেছে সবকিছু কিভাবে যেন মিটমাট করলো জানি না। এবার বললো যে মায়ারে ওই বাড়িতে নিয়ে যাই আর না হলে ওরে নিয়ে যাই। এখন ওই বলতেছে আমি না তোর কালকা রাত্রেই তোরে বললাম তুই এখানে আসবি না, আমি বিয়ে করে ফেলছি, তুই খবরদার আসবি না, তুই হলো ইতে থাকবি, তোর ওখান থেকে খাওয়ান খোরাক সব পাঠাই দেবো, আমি তোকে আসতে না করছি না। আমি ভাবতেছি এই লোকটা এত কিছু মিথ্যা কথা বললো, এত কথা গোপন রাখলো, রাইখা আমার এভাবে বিয়ে করলো আমার এই বয়সে, আর লোকটাকে আমি মেনে নিলাম, এরপরে লোকটা আমাকে আমার সাথে কিসের জন্য এভাবে প্রতারণা করলো বাবু, এত প্রতারক লোকটা। অনেক কিছু ভাবতেছি, ওরা এখানে এত কাহিনী করতেছে, আমি আবার এদিকে বসে বসে বিছানার এক কোণায় ভাবতেছি এসব, লোকটা আমার সাথে এমন করতে পারলো, আমি তো এমনটা চাইনি কখনো যে এমনটা হোক। মানে আপনি তখন কিছুই করছিলেন না, চুপচাপ বসে আছেন, একবার ঠান্ডা হয়ে গেছেন। আর ওরা দেখি উনি ওনার ওয়াইফে মারতিছে, ওয়াইফ ওনারে ধরে মারতিছে, এই অবস্থা আপনার সামনে চলছে, আমার সামনে এসব চলছে। আমার শাশুড়ি এসে আর কি বন্ধ করলো আর কি, আমার হাজবেন্ড ওই মহিলার মারতিছে। আমি কি করি, যেহেতু মারতিছে মাথায় টাথায় মারতিছে একটা মানুষ, আমি একটা মেয়ে মানুষ, যে মেয়ে মানুষ হয়ে কিভাবে একটা মেয়ের এভাবে মারতিছে আমি কিভাবে দেখে থাকবো। আমি আবার ওনাকে সরাইতে গেছি, উনি আমাকে এমন ভাবে ধাক্কা দিছে, ওয়ালের ভিতরে আমার মাথাটা লাগে গেছে, লাগে গিয়ে আমি কপালের ভিতরে বাড়ি খেয়েছি। বাড়ি খেয়ে অল্প একটু জায়গা আর কি রক্ত বের হয়েছে, আমি কাঁদতেছি। আর ওদের মারামারি একটু বন্ধ হলো। আমার শাশুড়িরা সবাই আর কি মিটমাট করে বলতেছে মায়া তুমি আমাদের সাথে চলো। আমি বলি কই যাবো, আমি যাবো না, আমি এই সংসার করবো না, আমি চাইছিলাম যা চাইছিলাম তার বিপরীত সবে পাইছি, আমি এখানে যাবো না, কিছুই করবো না। আমার আব্বু আবার আম্মুরে ধরে ইচ্ছা মতো মারতেছে মানুষের সামনেই। ওই একই বাড়িতে সব ঘটতেছে, একই বাড়িতে সব হচ্ছে। রুমের ভিতরে ওরা হাজবেন্ড ওয়াইফ মারামারি করতেছে, বাহিরে আবার হচ্ছে আমার আব্বু আম্মু মারামারি করতেছে, তোর মেয়ে এসব কি করলো, আমার মুখে চুনকালি মাখিয়ে দিল। আমি তো কখনো চাইনি আমার মেয়েটা এমন হবে, তুই শাসন করিস না। আমার আম্মু বল শাসন আর কিভাবে করবো, একটা মেয়েকে কম শাসনে রাখছি, ওরে কোনো ছেলের সাথে কথা বলতে দেইনি, কোনো কারোর সাথে মানুষ খেলতে যায় ছোটবেলা থেকে আমি কখনো খেলতে যাইতে দেইনি। কে বলেছে? আমার মা বলতিছে যাইতে দেইনি। তারপরেও যদি মেয়ে এমন হয়ে যায় এটা কিভাবে, এটা আমার দোষ, আপনি আমার দোষ দিচ্ছেন কেন? আমার আব্বুকে বলতেছে, আর আব্বু আমার প্রায় চুলের মুঠি ধরে মারতিছে আর সবার মধ্যে, মানে যে যার বউকে ধরে পেটাচ্ছে আর কি। হ্যাঁ, কেউ তো আর কিছু বলবে না, ওনার মেয়ে ভাব করছে নিশ্চয়, তাহলে ওনার ওয়াইফের দোষ, নিশ্চয় মেয়েকে তাহলে কিছু বলেনি।
অথচ আমার মা আমাকে সবসময় শাসনে রাখতো, সবসময় কারোর সাথে আপন চাচতো ভাই, জ্যাঠাতো ভাই বা কেউ খালতো ভাই ভালোভাবে কথাও বলতে দিত না, সামনেও যাইতে দিত না। এই অবস্থা যে না একটা মেয়ে মানুষ দরকার কি, কথা বললে বেশি কথা বললে মানুষের সাথে মায়া বাইরা যায়, এসব বলতো আমার মা। তো যাইতে দিত না। আব্বু ছোটবেলা থেকে কারোর সাথে কথাবার্তা বলতে দিত না। মেয়েরা খেলতে যায় একসাথে, মানুষের একটা জিনিস চুরি করে পারে গাছ থেকে, এ করে সে করে, এসব আব্বু আমার পছন্দ করতো না, আর বলতো এসব করলে গুনাহ হয়। আমরা এই অনুযায়ী চলে আসছি, আব্বু আম্মুর কথা অনুযায়ী চলে আসছি। হঠাৎ যে এরকম হবে আমিও নিজেও জানতাম না। আমি করতে গেলাম একটা, আরেকটা করতে গিয়া, এটা করতে গিয়া ফান্দে পড়ে গেলাম আমি। এখন আমি এসব ভাবতেছি, আম্মুরেও দেখে মারতেছে। আব্বুর সামনে তো আমি যাইতেই পারবো না। আব্বু যদি আমার কোনো কিছু দিয়ে কোপ দেয় রাগের ভিত্তে, আমার আবার বের হতে দিচ্ছে না আমার হাজবেন্ড। পরে ওই মহিলা ওদিকে কান্দিছে, এদিকে চিন্তা করতেছে, আমি এদিকে বইয়া আবার কান্দিছি, শাশুড়ি বই আছে সবাই। তারপর আমার শাশুড়ি আবার ওই মহিলাকে নিয়ে গেল, ওনার ওয়াইফকে নিয়ে গেল। পরে উনি গেল, সাথে গেল, সবকিছু কিভাবে যেন ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে শুনি যে উনি ওই ওয়াইফকে বিয়ে করছে, 8 বছর হলো বিয়ে করছে। যখন গার্মেন্টসে থাকতো, গার্মেন্টসে উনি তখন PM না GM ছিল, আর ওই মহিলা নাকি কাজের বুয়া ছিল না, ঝাড়ু দেওয়ার বুয়া ছিল, ওনাকে বিয়ে করছে। See, this is the story that we want to reveal, and what the situation is coming, আপনি ইমাজিনই করেন, কিন্তু ইমাজিন করে আসলে রিয়েলিটির সাথে ম্যাচ করানো খুব ডিফিকাল্ট। বিকজ আপনি এরপরে যেটা ইমাজিন করবেন সেটা ম্যাচ করবে না, কোনো বাকি আসলে অনুভব করা যায় না এরপরে কি করতে যাচ্ছে। ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো মায়ার জীবনের গল্পে। অলরেডি তার একটা ভিডিও আমরা দিয়ে দিয়েছি ফেসবুকে, আপনি চাইলে তাকে দেখতে পারেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। কিবরিয়া বানানটা একটু অন্যরকম, KEB, নট KIB, KEBRIA.RJ। লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার পেজটি মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, 5 মিনিটের বিরতি। Close Up presents Hello 8920. Close Up, the closer the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Close Up presents Hello 8920. Close Up, the closer the better. হ্যালো 8920 আজকের রাতে শেষবারের মতো আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি RJ কিবরি আপনার সঙ্গে রয়েছি। মায়া তার জীবনের গল্প বলছে। মায়াকে যদি আপনারা দেখতে চান ফেসবুকে চলে আসুন, ওর একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি হচ্ছে RJ কিবরিয়া নামে, খুঁজতে হবে www.facebook.com/KEBRIA.RJ। এবং এ ফাঁকে সবাইকে একটু বলে নেই, আপনারা বৃহস্পতিবার কালকে রাত 11টায় শোনা শুরু করবেন ডর, এবং ডরের একটি স্পেশাল সেগমেন্ট কিন্তু আমি চালু করেছি, যেখানে আমি নিজে থাকছি, আমার সঙ্গে থাকছেন একজন স্পেশালিস্ট। এটা প্রচারিত হয় রাত 12টা থেকে ট্যারট কার্ড রাউন্ড নামে, শুনতে ভুল করবেন না। আচ্ছা, আমরা মায়ের কাছে ছিলাম, আমরা মায়ের কাছে আবার যাচ্ছি। মায়া, তারপরে সব মেনে সবকিছু হয়ে গেল, উনি ভালো হয়ে গেল, ওনারে নিয়ে গেল। তারপর শুনতে পারলাম যে উনি যখন ওই যে এসব বিয়ে করলো, এই মহিলারে বিয়ে করছে, কাজের বুয়া ছিল, ওনার বিয়ে করছে। ওনার আবার হলো বিয়ে হয়েছিল হলো খালতো না মামতো ভাইয়ের সাথে। ওই বিয়ে ভেঙে নিয়ে এসে উনি করেছে। উনি যখন ওই মহিলা যখন 4টা বাচ্চা রেখে, আমার মতো বাচ্চা আছে ওনার, রেখে চলে আসছে। আসানোর পর ওনার শাশুড়ি বলতে ওনার খালাই তো শাশুড়ি হয়ে গেছে, কারণ খালতো ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছিল। উনি স্ট্রোক করে মারা যায়, স্ট্রোক করে মারা গেছে। এখন উনি বলতেছে যে তুই আমার এভাবে লইয়া আইসিস বা এভাবে নিয়ে আসা, তুই আমার এমন করছিস, আবার আমার রাইখা আরেকটা মেয়েরে বিয়ে করছিস, সেই বলে তোরে তো আমি বিয়ে করিনি। ওই আবার আমার সামনে বলে আমার হাজবেন্ড যে তোরে তো আমি বিয়ে করিনি, আমি বিয়ে করছি মায়ারে, তুই তো আমার কাছে জোর করে চলে আসছিস। এগুলো হচ্ছে আপনার সামনে, এসব আমার সামনে হইতিছে, বলতিছে। এখন সবাই বলে, সবার মুখ থেকে আমি শুনতে পাচ্ছি এসব কথা। আর আমার হাজবেন্ড আমাকে বলতো যে মায়া তুমি যদি না করো, আমি সত্যি, তুমি কিছু মাথা টাথা গরম করো না,
করো না, আমি কিন্তু ওকে হচ্ছে করবো, ডিভোর্স দেবো, আমি তোমাকে নিয়ে সংসার করব। সত্যি বললাম, অনেক কিছু বলতো যে তোমাকে নিয়ে সংসার করব, ওকে ডিভোর্স দিয়ে দেবো, আর বাচ্চাটাকে নিয়ে আসলে তুমি কি পালতে পারবা না। আমি বলছি বাচ্চাটা নিয়ে আসলে পালতে পারবে না মানেটা হচ্ছে এটা কোন বাচ্চা? প্রতিবন্ধী বাচ্চাটা? না না না, পরে যে ওয়াইফ আছে ওনার বাচ্চা, যে এসে মারামারি করলো, সেই ওনার ঘরে একটা বাচ্চা আছে। ছেলে না মেয়ে? ছেলে। কয় বছর বয়স? 4 বছর মনে হয়, রানিং এ 5 বছর চলছে। ওকে, এটা একটা। আর প্রতিবন্ধী বাচ্চাটা? ওরা 10 বছর বয়স, তো বোঝা যায় না, ওই 5 বছরেরটার মতো ওটাও লাগে, প্রতিবন্ধী। তো ওটাকে কি করলো, কোথায় রেখেছিল? ওটা তো ওই যে 7 মাস থেকে ওর মা যখন ফেলে রেখে চলে গেছে, 7 মাস থেকে ওর দাদি হচ্ছে আমার শাশুড়ি আর কি ওকে ম্যানেজ করে নিচ্ছে, ওকে দেখাশোনা করতেছে, সব খেজ মতো আমার শাশুড়ি করতেছে। তো এখন এই করে এখন চলতেছে। উনি আমাকে বললো যে হ্যাঁ আপনি করতে পারবেন কিনা। তারপর আমি বলছি যে না, আমি সব জঙ্গল টানতে যাব কিসের জন্য। আমি বলে দিলাম যে আমি সব জঙ্গল টানবো কিসের জন্য, আমি তো একটা বাচ্চা। বলছি যে মহিলাকে ছাড়বেন না কখনো, কারণ মহিলা তো একটা সংসার ভেঙে মহিলারে নিয়ে আসছেন, মহিলার যদি কোনো অভিশাপ দেয় এটা কিন্তু আপনার লাগবেই। আমি দিলেও তো লাগবে, কিন্তু আমি কখনো দেব না, মহিলাও দেবে না। উনি এখন ওনার মতো দেখলাম একদিনে ডিভোর্স হয়েছে ওনাদের মধ্যে? না না, ডিভোর্স হয়নি, ওনাকে খাওয়ান খোরাক ঠিকই দেয়, সব লেনদেন ঠিকই চলে। এখন উনি ওনার বউকে খাওয়ান খোরাক দিচ্ছে, বাচ্চাকে ওই জাস্ট একদিনেই দেখলাম আমি। আর এর ভিত্তে এই 3 বছরের ভিত্তে ওনার আমি দেখিনি, আর চিনবো না, ওনার ছেলেকেও চিনবো না, ওনার ওয়াইফকেও চিনবো না, দেখলেও ধাক্কা লাগলেও চিনবো না যে এইটাই মহিলা বা এইটাই বাচ্চাটা। না, আমি সেটা জানতে চাচ্ছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এই স্টোরিটা রেডিওতে কেন বলতে আসলেন, এবং স্টিল আপনি সেই তার সংসারে আছেন, স্টিল আপনি তার সঙ্গে একটা কোন রকম কানেক্টেড আছেন, এবং আমি জানি যে এক ধরনের ভয় আপনার সারা জীবনই থাকবে, কারণ যেহেতু আর 2 মেয়ের ক্ষেত্রে সে একই কাজ করেছে, তার 2 ওয়াইফ ছিল, তারপরে সে ক্রেজি হয়ে আপনাকে বিয়ে করেছে। সুতরাং আপনাকেও যে একসময় ভুলে যাবে না মাত্র 3 বছরের সংসার, সেই ভয়টা আপনার মধ্যে অবশ্যই থাকা উচিত, এবং সেটা আছে। আপনি রেডিওতে কেন আসলেন এই কথাটা বলার জন্য? আসলাম আমার মতো ভুল যেন কেউ কখনো না করে। বাবা মার ভুল কোথায় ছিল আপনার, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোথায় ছিল বলেন তো? ভুল ছিল আমার যখন বাবা মাকে যখন আমার ওই যে ফিজিক্যাল রিলেশন হয় এটা যদি বলতাম, তাহলে আব্বু আম্মু হয়তো বা আমাকে এখান থেকে গাইবান্ধা নিয়ে যাইতো, তাহলে তো আর এমন কিছু হতো না। আবার যখন বিয়ে করলাম, এখানে আরেক ভুল, বাবা মাকে না বললাম, না বলে ভয় ভয় করে বিয়ে করলাম, ওদেরকে কিছুই ভাবলাম না। বাবা মা ছোট থেকে বড় করছে, এই বাবা মাকে গুরুত্ব দিলাম না। ভবিষ্যৎ কি স্বপ্ন দেখেন? ভবিষ্যতে এখন মনে করেন আমি যে কোনো ফ্যাক্টরিতে যদি কোনো জব নেই বা কোনো কাজ, কোনোখানে কোনো জব নেই, তো উনি আমাকে সব করতে দেয় না, যে না মায়া তুমি এসব করলে তখন রঙিন দেখবা, সব দেখলে আবার কোথায় না কার সাথে চলে যাও, এসব বলে উনি আমাকে, আমি যদি তোমাকে খাওয়াইতে পারি পড়াইতে পারি, তোমার ভবিষ্যৎ আমি করে দিয়ে যাব, যে তুমি যেন অন্য কোনো কারোর কাছে তোমার হাত পাততে না হয়। আপনি আপনার সংসারে কখনো বলেন যে আপনার ওনার যে সেকেন্ড ওয়াইফ যেটা স্টিল আছে সম্পর্ক, তাকে ডিভোর্স দিয়ে দিতে? না, এসব বলি না, কারণ এসব বললে তো আমারই গুনাহ হবে। সব আমি বুঝি যে ওনাকে বললে আমারই গুনাহ হবে, কারণ উনি তো নিজেই দিতে চায়, আর আমার এখনো আমি ইয়াং বয়সী আছে, কারণ আমি যদি এখনো একজনের কাছ থেকে গিয়ে দাঁড়াই যে আপনার মনে হয় না মাঝে মাঝে ওনাকে ছেড়ে চলে যাই অন্য কোথাও সংসার করি? কখনো কখনো মনে হয়, যখন রাগ ওঠে মনের ভিতরে যে না আমি এখনই চলে যাব, সত্যি যখন ব্যাগ ট্যাগ গুছাই নেই বা রেডি হই তৈরি হই, তখন সত্যি পারি না যে ওনাকে ছেড়ে চলে যাব। আমি পারেন না শেষ পর্যন্ত? না, শেষ পর্যন্ত পারি না। সে যে এতগুলো হিপোক্রেসি করেছে, এতগুলো মিথ্যা বলে আপনাকে তার জীবনে নিয়ে এসছে, এটার জন্য আপনি তাকে মন থেকে ক্ষমা করতে পেরেছেন? মন থেকে ক্ষমা করতে পারিনি এখনো, কিন্তু তারপরেও বলি একটা মানুষ ভুল করছে, বুঝতে পারিনি হয়তো, বা এসব মনে মনে ভাবি বুঝতে পারিনি হয়তো এই ভুলটা করছে, বা ভালো লাগছে আমাকে তার, সে আমাকে পছন্দ করছিল বা অনেক ভালো লাগছিল, এজন্য হয়তো বা বিয়ে করছে, এত কিছু বুঝতে পারিনি। আমি যেমন বুঝতে পারিনি উনিও হয়তো বা এমন বুঝতে পারিনি যে এটা করলে এমন হবে। এখন উনিও পস্তায়, যেহেতু আমিও পস্তাই, আমি যেমন পস্তাই উনিও পস্তায় যে আমি কি করছি, এটা করা ঠিক হয়নি, এইসব এখন আমার কাছেই আছে। দুজন মানুষ, বিবাহ একটা খুবই পবিত্র সম্পর্ক, এবং সেই সম্পর্কে যাবার আগে অবশ্যই খুব ভালোভাবে নিজেকে নিজে কোশ্চেন করে জাজ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধু তাই না, বিয়ে শুধুমাত্র হার্টের সম্পর্ক না, অন্তরের সম্পর্ক না, বিয়ে শুধুমাত্র প্রেমের সম্পর্ক না, লাভের সম্পর্ক না, বিয়ে একটা রেসপন্সিবিলিটি, বিয়ে 2 সংসারের মেলবন্ধন, বিয়ে একটা সামাজিক সম্পর্ক, এবং এই সম্পর্কের জায়গাটিতে শুধু
হৃদয় অনেক শক্তিশালী হলেও অনেক সময় বাকি যে সম্পর্কের বিষয়গুলো চলে আসে, পরিবার, সমাজ, অর্থনৈতিক বিষয়, এগুলো অনেক সময় প্রকট আকার ধারণ করে হৃদয়ের সম্পর্কটাকে অনেক সময় মেরে ফেলতে পারে। সুতরাং বিয়ে সম্পর্কের জায়গাটিতে বাকি বিষয়গুলোর একটা ব্যালেন্স নিয়ে সম্পর্কে যাওয়াটা খুবই জরুরি, নইলে এটাকে সাস্টেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সারা জীবনই দোটানার মধ্যে কাটাতে হয়। সুতরাং বিয়ের ব্যাপারে বিশেষ করে আমি মেয়েদেরকে বলবো, ছেলেরা অনেক বেশি খুব ন্যাচারালি এই জায়গাটাতে অনেক বেশি হিসেব করে সাধারণত, তবে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একটু চিন্তা ভাবনা করি এই জায়গাগুলোতে স্টেপ নেওয়া উচিত। আমি জানি গার্মেন্টসের অনেক অনেক কর্মীরা আছেন যারা রাত জেগে অনুষ্ঠানটি শোনেন, অসংখ্য শ্রোতা আছেন, বিশেষ করে আমাদের অনেক মেয়ে বন্ধুরা আছেন, বোনরা আছেন যারা এই অনুষ্ঠানটি শোনেন। তাদের জন্য আমি আজকের এই অনুষ্ঠান থেকে স্পেশাল রিকোয়েস্ট করতে চাই। ওর জীবনে খারাপ কিছু ঘটেনি, আমরা খারাপ কিছু ঘটেনি বলতে এটা বলতে চাচ্ছি যে চিটটা হয়েছে, কিন্তু ওর হাজবেন্ড ওকে লাভ করে এবং ও ওর হাজবেন্ডকে লাভ করে। সামহাউ এই একটা জায়গায় আমরা হয়তো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ভালো রেজাল্ট আমরা দেখি না। সুতরাং আপনাদেরকে বলবো যে বুঝে শুনে পা বাড়াবেন, কারণ একটা কথায় আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, বিয়ে সমাজের এবং বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু সেই বিয়েটা যেন নিজের জীবনটাকে স্ম্যাশ না করে দেয়, এই বিষয়ে খেয়াল রাখাটা খুবই জরুরি। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।